সাউন্ড ঠিকঠাক আসছে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ। ঠিক আছে, আজ এই ক্লাসটা স্টার্ট করি, যদি সবাই জয়েন করেনি। আচ্ছা, আর হচ্ছে যে ওই আগের দিন একটা মক টেস্ট কোশ্চেন শেয়ার করেছি, 15টা মতো কোশ্চেন ছিল। তো ওগুলো সবই কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন, ওই অপটিক্সের থেকে কিছু কিছু কোশ্চেন, ওই ওয়েব অসিলেশন থেকেও কয়েকটা কোশ্চেন আছে ডপলারের ক্ষেত্রে, যেগুলো অলরেডি ক্লাসে করানো হয়ে গেছে। তো ওইগুলো একটু নিজেরা চেষ্টা করবে, আর যদি মনে হয় যে ওগুলো একদিন ক্লাসে সলভ করাতে হয়, তো সেটা আমাকে বলবে, তাহলে একটা ক্লাসে সেইগুলো সলভ করে দেওয়া যাবে আর কি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। এখন অনেকে জয়েন হচ্ছে।
হ্যাঁ, মক টেস্টটা কোথায় পাঠিয়েছিলেন বলুন তো? তোমাদেরকে গ্রুপে পাঠানো হয়নি? দেখতে পাচ্ছি না গো। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। আমি তো আগের কি বারে, আগের বৃহস্পতিবার নাগাদ পাঠিয়েছিলাম। ঠিক আছে, তো দেখছি। আচ্ছা, তো আমরা ওই ইন্টারফারেন্স করছিলাম। তো ইন্টারফারেন্সে মোটামুটি বেসিক যেগুলো ছিল সেগুলো সবই শুরুর দিকে ক্লাসে বলা হয়ে গিয়েছে। তো তারপরে যে জিনিসগুলো আছে, ইয়াংস এক্সপেরিমেন্ট। তো ইয়াংস এক্সপেরিমেন্ট থেকে সেরকম খুব একটা কোশ্চেন আসেনি। কোশ্চেন দেখলাম এসে ফেনেল বায়োপ্রিজম থেকে। তো ফেনেল বায়োপ্রিজমটা আজকে একটুখানি ডিসকাস করে দেবো। মোটামুটি কোশ্চেন করা যায় আর কি, এখান থেকে যে কোশ্চেনগুলো আসছে। তো প্রথমে একটু বেসিক জিনিসপত্র একটুখানি বলে নিই। যদি কারোর মনে হয় যে না এগুলো অলরেডি জানো, তাহলে আমি একটু তাড়াতাড়ি বলে চলে যাবো। আর যদি কারোর মনে হয় যে না এটা একটু ডিটেলসে বলতে হবে, সে আনমিউট করে বলতে পারবে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে হোয়াট ইজ ফেনেল বায়োপ্রিজম। ফেনেল বায়োপ্রিজম কীভাবে, মানে কেমন দেখতে, এটা হচ্ছে যে দুটো প্রিজম যার রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল খুবই ছোট। হ্যাঁ, তাদের বেস দুটোকে একসাথে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে, মানে এরকম দেখতে দুটো প্রিজম আছে, তাদের বেস বরাবর দুটোকে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটার কি ইউজ, না এটাতে কী কী অ্যাডভান্টেজ কী কী, না অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। তো মানে প্রথম যেটা, সেটা হচ্ছে যে আননোন ওয়েভলেন্থ মেজার করা যায় একটা আননোন সোর্স যদি থাকে। হ্যাঁ, এবার এটা বলে রাখি, আগের দিন যে আমরা ওই করছিলাম না যে ইন্টারফারেন্স ফ্রম টু সোর্স, এটা অ্যাকচুয়ালি একটাই সোর্স যেটাকে দুটো বানানো হয়েছে। একটাই সোর্স, ঠিক আছে, সেটাকে দুটো সোর্স বানানো হয়েছে। যে ওই আগের দিন বলছিলাম যে ওই কীভাবে দুটো ভার্চুয়াল সোর্স বানানো হয় আর কি। ঠিক আছে, তো একটা দুটো স্লিট বানানো হয়, এরকম একটা S1 একটা S2। তাহলে একটা লাইট এলে একটা ওয়েভলেট এলে এখানে দুটো পয়েন্টে দিয়ে বেরোবে আর কি, একটা S1 একটা S2। তাহলে দুটো ভার্চুয়াল সোর্স হিসেবে কাজ করবে, একটা S1 আর একটা S2। আর তাহলে তাদের দুটোর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ডি, স্মল ডি। আর এই সোর্স থেকে এখানে যে স্ক্রিন রাখা আছে এবি, যে স্ক্রিনটা, তার ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল ডি। আর সোর্স থেকে ওয়াই প্রিজমের ডিস্টেন্সটা হচ্ছে স্মল এ। এই হচ্ছে নোটেশন। এইবার এখানে জিনিস যেটা জানতে হবে, এটা হচ্ছে যে এই ওয়াই প্রিজমের যে অ্যাঙ্গেলটা সেটা কত। তো সেটা সাপোজ আমরা সেই অ্যাঙ্গেলটা কোনটা, ঠিক আছে। তো আমরা ধরে নেব যে এইখান থেকে যে লাইটটা এসেছিলো, তো মিডিলে একটা পয়েন্ট ধরে নেব এস। হ্যাঁ, এস যে কোনো পয়েন্ট নেই, তো আমরা একটা সুবিধাতে ধরে নেব অ্যাকচুয়ালি দুটো সোর্স S1 আর S2। তো আমরা মিডিলে একটা পয়েন্ট ধরে নেবো জাস্ট জিওমেট্রিক্যালি এটাকে দেখার জন্য। তা এইখান থেকে যে লাইটটা এইদিকে যাচ্ছে, সেটা এই প্রিন্সিপাল অ্যাক্সের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে, সেই অ্যাঙ্গেলটাকে যে আমরা ডেল্টা দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এবং এই লাইটটা যদি এই বাইপ্রিজমটা না থাকতো, তাহলে এটা এরকমভাবে সোজা বেরিয়ে চলে যেত। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা হতো, এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটা, দুটোই হতো ডেল্টা। তো সেই ডেল্টাটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো, দেখো এটা ক্যালকুলেট করাটা কিন্তু খুবই সহজ। এই জাস্ট এই ট্রায়াঙ্গেলটা থেকে এইখানে যদি একটা পয়েন্ট যদি ও নাম দাও, তাহলে এইখানে যদি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে, এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, এখানে সাপোজ পি নাম দিলাম, তাহলে ট্রায়াঙ্গেল এস ও পি, এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, তার অ্যাঙ্গেল এটা হচ্ছে ডেল্টা। তাহলে যদি ট্যান ডেল্টা করি, তাহলে এই অ্যাঙ্গেলটা ইজিলি আমরা বার করতে পারবো। ঠিক আছে, এইটা ওই বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন যেভাবে প্রিজমের ক্ষেত্রে করা হয়, অনেকটা একই রকম জিনিস, কারণ এটা বেসিক্যালি প্রিজমই। তাহলে দেখো ট্যান ডেল্টা কী হবে, ট্যান ডেল্টা মানে হচ্ছে হাইট বাই বেস। তাহলে হাইট কত, টোটালটা হচ্ছে ডি, তাহলে এইটুকু হবে হচ্ছে D/2। আর বেস কত, বেস কি বলেছে, এখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে এ। তাহলে ট্যান ডেল্টা হবে হচ্ছে D/2a। এইটা হচ্ছে ট্যান ডেল্টার ফর্মুলা, এটা একটু মাথায় রাখবে। তো এখান থেকে ডেল্টা বের করার একটা কোশ্চেন এসেছিলো দেখলাম, সেই জন্য এটা বললাম আর কি। তো ডেল্টা ইকুয়াল টু কী করবে, জাস্ট এটাকে ট্যান ইনভার্স D/2a করে দেবে। ডি প্রোভাইড করা থাকবে, এ প্রোভাইড করা থাকবে, এটা নিয়ারলি যে অপশানের সাথে ম্যাচ করবে সেইটা ক্যালকুলেট করবে। সবসময় যে এক্স্যাক্ট ভ্যালুটা দেওয়া থাকবে এমন কোনো কথা নেই, নিয়ারেস্ট সাপোজ ট্যান 45 ডিগ্রি 1/√, এরকম যে নুন ভ্যালুগুলো থাকে তার কাছাকাছি যে অপশানগুলো থাকে
আরেকটা জিনিস বলে রাখি, ফেনাল বাইফিজমের ক্ষেত্রে যে সোর্স যেটা হবে, ঠিক আছে, সোর্সগুলো অ্যাকচুয়ালি খুব ন্যারো সোর্স হবে। হ্যাঁ, এবার ন্যারো সোর্স না হলে কি হবে না, না হবে। তার কারণ হচ্ছে যে যদি ওয়াইড সোর্স হয় তাহলে ওয়াইড সোর্সটাকে ধরে নেওয়া হবে যে ওয়াইড সোর্সের মধ্যে অনেকগুলো পেয়ার অফ স্মল ভার্চুয়াল সোর্স আছে, হ্যাঁ, যেগুলো থেকে ইন্টারফারেন্স প্যাটার্ন হবে। তো প্যাটার্নটা অনেকটা এইরকম হবে, কোথাও ডার্ক হবে, কোথাও ব্রাইট হবে, এরকমভাবে ব্ল্যাক হোয়াইট এরকম ফেনাল বাইফিজমের প্যাটার্নটা হবে। তো এইবার হচ্ছে আননোন লাইট, যদি আননোন লাইটের সোর্স এখানে যদি থাকে, এটাকে আমরা S1 S2 মধ্যে দিয়ে এলো, এখানে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হলো, তাহলে সেক্ষেত্রে এই আননোন লাইটের যে ওয়েভলেন্থটা কীভাবে ক্যালকুলেট করবো? তো আমরা আগের দিন ওই ফ্রিঞ্জ উইথ ক্যালকুলেট করেছিলাম, মনে আছে? ওই আগের ইন্টারফারেন্স করার সময় এই ফ্রিঞ্জ উইথ আমাদের কী ছিল? ফ্রিঞ্জ উইথ বিটা আমরা ক্যালকুলেট করেছিলাম না, সেটা কী ছিল? ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, যেখানে সবগুলোই শুধুমাত্র ল্যামডাটা আননোন, যেখানে ক্যাপিটাল এটা হচ্ছে এই সোর্স থেকে স্ক্রিনের ডিস্ট্যান্স, স্মল ডিটা হচ্ছে দুটো ভার্চুয়াল সোর্সের মধ্যে ডিস্ট্যান্স S1 S2। এইবার এখান থেকে যদি আমরা ল্যামডাটা বার করি, জাস্ট এই ফর্মুলাটা থেকেই ল্যামডা ক্যালকুলেট করা যাবে। ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্য আননোন লাইট, তাহলে ল্যামডা কী হয়ে যাবে যে না, বিটা স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে ওয়েভলেন্থটা ইন টার্মস অফ বিটা। ডেরিভেশন দরকার নেই, কারণ বিটার ডেরিভেশন তোমরা আগের দিন করেছো, ডেরিভেশন মনে না রাখলে হবে, জাস্ট ফর্মুলাটা মনে রাখবে। এইবার এইখান থেকে যে ইমেজটা পাবো, সেই ইমেজের ম্যাগনিফিকেশান কেমন হবে? ঠিক আছে, সাপোজ একটা ডি কনভেক্স, ডি হচ্ছে যে একটা কনভেক্স লেন্থ আছে, তার একটা তার সামনে একটা ডি লেন্থের একটা অবজেক্ট রেখে দেওয়া হলো, তাহলে যে ম্যাগনিফিকেশানটা হবে এটা কেমন হবে? না দেখো, এখানে দুবার ম্যাগনিফিকেশান হবে, কারণ দুটো বাইপ্রিজম আছে, ঠিক আছে, আর সামনে যদি তুমি এখানে একটা লেন্স রেখে দাও তাহলে দুবার হবে। তাহলে সেক্ষেত্রে যদি ম্যাগনিফিকেশানটা আমরা লিখি, জাস্ট এখান থেকে ফর্মুলাগুলো মনে রাখলেই হবে। ম্যাগনিফিকেশান সাপোজ প্রথমটার মধ্যে দিয়ে যাওয়ার ফলে D1 হলো, পরেরটার মধ্যে দিয়ে যাওয়ার ফলে D2 হলো, তাহলে যেটা হবে প্রথমটার ম্যাগনিফিকেশান কী হয়? V/U হয়। তার মানে কি, ইমেজের হাইট ডিভাইড বাই অবজেক্টের হাইট। আর পরের ক্ষেত্রে যখন যাবে, পরের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই এটার ইমেজটা ওটার অবজেক্ট হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে সেটার ক্ষেত্রে যদি এটা D2 হয় তাহলে D2/D এরকম হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে ডি যেটা হবে, না এটা D² = D1 D2 হবে, তাহলে ডি ইকুয়াল টু হবে হচ্ছে √D1 D2। ঠিক আছে, এটা ম্যাগনিফিকেশনের ফর্মুলা। বা দুটো ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টে D1 D2 দেওয়া থাকে, তাহলে যে ডি ক্যালকুলেট করতে হবে, হ্যাঁ, তাহলে সেটা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করা যাবে। মানে এইখানে যদি একটা আইপিস থাকে, ঠিক আছে, মানে যদি এখানে যদি আরেকটা তুমি একটা মেজারিং কিছু একটা থাকলো, একটা মেজারিং গ্লাস, তাহলে তারও তো একটা ম্যাগনিফিকেশন হবে, সেটাকে এইটার টার্মসে এইভাবে লেখা যেতে পারে। তো এটা প্রথম অ্যাডভান্টেজ। তারপর হচ্ছে এই যে বাইপ্রিজমটা হলো, বাইপ্রিজমের যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, বাইপ্রিজমের অ্যাকিউট অ্যাঙ্গেল যেটা বলেছি যে অ্যাঙ্গেলটা খুবই ছোট হবে, ঠিক আছে। তো এই অ্যাকিউট অ্যাঙ্গেলটা কীভাবে মেজার করব, সেটাও খুবই ইজিলি করা যেতে পারে। তো আমরা প্রথমে কি ধরে নেব যে না, দুটো ভার্চুয়াল সোর্স আছে, হ্যাঁ, ভার্চুয়াল সোর্স দুটো হচ্ছে, তাদের মধ্যেকার ডিফারেন্স হচ্ছে ইকুয়াল ডিফারেন্স, এবং সেক্ষেত্রে তাদের মধ্যে যে টোটাল যে পাথ ডিফারেন্সটা হবে, যদি এই ছবিটা থেকে দেখি, দেখো এইখানের ডেল্টা আর এই ডেল্টা, মানে অ্যাকচুয়ালি যদি এটা যদি এই বাইপ্রিজমটা যদি না থাকতো, লাইট এরকম সোজা চলে যেত, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা হতো সেটা হতো ডেল্টা। তাহলে দুটো ভার্চুয়াল সোর্স, ঠিক আছে, তাহলে দুটো ভার্চুয়াল সোর্সের জন্য যে অ্যাঙ্গুলার সেপারেশন হবে, আমি আর এখানে আর ওই জিনিসটা ওভার করে দেখাচ্ছি না, আমি জাস্ট আলাদা করে লিখে দিচ্ছি। অ্যাঙ্গুলার সেপারেশন যেটা হবে সেটা না কি হবে, 2 ডেল্টা। তার কারণ দুবার যাবে, ঠিক আছে, একটার জন্য ডেল্টা আর একটার জন্য সেম ডেল্টাই হবে, কারণ আমরা ধরে নিচ্ছি না দুটো সোর্স হচ্ছে সেম, ঠিক আছে। কিন্তু ডেল্টাটা আমরা কীভাবে ক্যালকুলেট করব? ডেল্টাটা এভাবে লেখা যায়, ডেল্টা ইকুয়াল টু n-1 আলফা, যেখানে আলফাটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেলটা কার না, যে দুটো প্রিজম দিয়ে বানানো হয়েছে সেই প্রিজমের অ্যাকিউট অ্যাঙ্গেল, এবং ধরে নেওয়া হয় দুটো প্রিজমই ইকুয়াল সাবস্ট্যান্স দিয়ে তৈরি,
ইকুয়াল অ্যাকিউট অ্যাঙ্গেল, এই জন্য। আর এনটা কি, এনটা হচ্ছে না রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে, এটা আলাদা করে বলার দরকার নেই। তাহলে আমরা একটু আগে কি দেখেছিলাম যে ট্যান ডেল্টা ইকুয়াল টু কি পেয়েছিলাম, ট্যান ডেল্টা ইকুয়াল টু ডি আপন টু এ। এবার যদি ডেল্টাটা খুব স্মল হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ট্যান ডেল্টা ইকুয়াল টু ডেল্টা লিখতে পারি। তাহলে ট্যান ডেল্টা ইকুয়াল টু ডেল্টা হবে। তাহলে এখান থেকে লিখতে পারি টু ডেল্টা ইকুয়াল টু হবে ডি আপন এ। তো এখান থেকে সবগুলি নুন, ডিও জানা আছে, এও জানা আছে। তাহলে এইটা এখানে রিপ্লেস করবো, তাহলে এখান থেকে আলফা ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে, এখানে ডি ডি বাই এ, টু ডেল্টা অ্যাকচুয়ালি, তাহলে বোথ সাইডে টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে হবে ডি আপন এ ইকুয়াল টু যেটা দাঁড়াবে টু ইন্টু এন মাইনাস ওয়ান আলফা। আর এখান থেকে ডি যেটা দাঁড়াবে এটা হবে হচ্ছে টু এ ইন্টু এন মাইনাস ওয়ান আলফা। এই ফর্মুলাটা থেকে অ্যাকিউট অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম ক্যালকুলেট করা যাবে। তাহলে এখানে কিসের কিসের রিলেশন আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম, এ মানে হচ্ছে যে সোর্স থেকে প্রিজমের ডিস্ট্যান্স, ডি মানে হচ্ছে যে দুটো সোর্সের মধ্যে ডিস্ট্যান্স এস ওয়ান এস টু, আর এনটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স না কার, যে ম্যাটেরিয়ালটা দিয়ে প্রিজমটা তৈরি, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন। তাহলে এখানে যে কোনো তিনটে ইনফরমেশান দেওয়া থাকলে আরেকটা কিন্তু বার করা যেতে পারে ইন টার্মস অফ বাকিগুলো। মানে এখান থেকে অ্যাকিউট অ্যাঙ্গেলও ক্যালকুলেট করতে দিতে পারে, বা দুটো দুটো সোর্সের মধ্যে ডিস্টেন্স কত সেটাও ক্যালকুলেট করে যেতে পারে, ঠিক আছে। অ্যাকচুয়ালি যেটা ডি যেটা হয়, হ্যাঁ ডি কিন্তু খুব স্মল হয়, মানে ইউজুয়াল কেসে ডি ইজ রাদার ভেরি স্মল কম্পেয়ার টু এ অথবা ডি, ক্যাপিটাল ডি, ঠিক আছে। ডি মানে হচ্ছে যে দুটো ভার্চুয়াল সোর্সের মধ্যে ডিস্টেন্সটা, ডিটাও ক্যালকুলেট করা যায়। ডিটা কীভাবে ক্যালকুলেট করা যায় না, আগে স্লাইডে দেখিয়েছিলাম যে দুটো বা টি ওয়ান টি টু যে দুটো আননোন অবজেক্ট থাকে, ঠিক আছে। তো সেইভাবেও ডিটা ক্যালকুলেট করা যেতে পারে। তো এটা ছিল সেকেন্ড পোর্শন, যেটা বায়োপ্রিজম, ফেনাইল বায়োপ্রিজম থেকে ক্যালকুলেট করা যায়। আরও অনেক জিনিসপত্র আছে, তো সবগুলো আমরা ডিটেলসে করবো না, যেগুলো জাস্ট শুধুমাত্র ফর্মুলা দিয়ে হয়ে যায় আমরা সেইগুলো করার চেষ্টা করব। এইবার এইটা খুব ইম্পর্ট্যান্ট, মানে খুব কম্পিটিটিভ এক্সামগুলোতে এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, যে দুটো এক সোর্সের মধ্যে, একটা সোর্সের থেকে যে লাইটটা বেরোলো সেখানে একটা অন্য একটা কাঁচের একটা টি থিকনেসওয়ালা মিউ বা এন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো একটা কাঁচের স্ল্যাবের মধ্যে রেখে দেওয়া হলো। হ্যাঁ, তাহলে বললো যে এর ফ্রিঞ্জ উইডথ কী হবে বা বাকি সব কিছু, হ্যাঁ কী হবে। তো সেটা কীভাবে ক্যালকুলেট করা যায়, তো এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে এমএসসি লেভেলেও এবং এইখানে কম্পিটিটিভ এক্সামে। তাহলে দুটো সোর্সের মধ্যে ডিস্টেন্স কত আমরা জানি যে হচ্ছে স্মল ডি। আর সোর্স থেকে এই যে স্ক্রিন, এটা মনে করো স্ক্রিন এক্স ওয়াই, তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল ডি, এইটা হচ্ছে ক্যাপিটাল ডি ডিস্টেন্স। ঠিক আছে, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ওই যে থিকনেসটা, মানে ওই যে কাঁচের একটা স্ল্যাব আলোর পথের উপরে রাখা হয়েছে, তাহলে তার যে থিকনেসটা সেটা কীভাবে ক্যালকুলেট করব। ঠিক আছে, তো এটা হচ্ছে লাইটের পাথটা এরকম, ঠিক আছে। তো আর ধরে নিলাম যে এইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল পয়েন্ট, সেন্ট্রাল ফিন্সটা এখানে হবে, ঠিক আছে। তার থেকে এই পি পয়েন্টটা ডিস্টেন্স ধরে নিলাম এক্স এম, ওই এম এ অর্ডার ফ্রিঞ্জ এরকম বলে আর কি, ঠিক আছে। এইবার সব কিছু ইনফরমেশান জানা হয়ে গেছে। এইবার দেখো যে ওই যে আমরা প্রথমে ফার্মার প্রিন্সিপাল পড়েছিলাম, ফার্মার প্রিন্সিপাল কী বলেছিল যে ওই লিস্ট অ্যাকশন, ওই কী বলে লিস্ট পাথ বা টাইম অফ এটা সেম হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই অবধি যেতেও যে সময় লাগবে, এখান থেকে এস টু থেকে পি অবধি যেতেও সেম সময় লাগবে।
তাহলে আমি আর অত কিছু লিখছি না, তাহলে টাইম টেকেন বাই লাইট ফ্রম S1 to P and from S to P will be equal. তাহলে টাইম নাকি S1 থেকে P will be equal to the same time নাকি হবে S2 থেকে P, দুটোর ক্ষেত্রে টাইমটা সেম হবে। হ্যাঁ, ফার্মার প্রিন্সিপাল অনুযায়ী। তাহলে দেখো, এটা যদি ফ্রি স্পেসে হয় তাহলে এই ফ্রি স্পেসে স্পিড অফ লাইট কি সি, ঠিক আছে। কিন্তু দেখো এইখানে একটা টি থিকনেসওয়ালা একটা আছে, তার মধ্যে দিয়ে কিন্তু সি স্পিডে যাবে না, সেক্ষেত্রে স্পিডটা আলাদা হবে। তাহলে এটা কী করবো, এস টুর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে এস টুর ক্ষেত্রে কীভাবে যাবে, এস টু পি ডিভাইডেড বাই সি, এটাই তো হবে টাইম, ঠিক আছে, ডিস্টেন্স আপন স্পিড। কিন্তু এস ওয়ান থেকে পিতে যাবে কি না, এইটুকু পোর্শন বাদ দিয়ে বাকিটা স্পিড অফ লাইটে যাবে। তাহলে কি হবে না, এস ওয়ান পি মাইনাস টি, এই যে পাথটা, ঠিক আছে, টিটা বাদ দিয়ে দিলে তাহলে সেটা কি স্পিডে যাবে, সি স্পিডে যাবে। আর রিমেনিং পাথ মানে কি, রিমেনিং পাথ হচ্ছে এই টি থিকনেসটা কি যাবে না, আমরা ধরলাম অন্য একটা ভি 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 ভেলোসিটি নিয়ে যাবে, কারণ সেখানে তো ফ্রি স্পেস নয়, ঠিক আছে। তো এইটা, তো এবার এখান থেকে এটা যদি আমরা সিম্পলিফাই করি, পাশে পাশে নিয়ে এসে সিম্পলিফাই করলে যেটা দাঁড়াবে এস টু পি মাইনাস এস ওয়ান পি ইকুয়াল টু কী দাঁড়াবে, এন মাইনাস ওয়ান ইন্টু টি। এনটা আমরা কী ধরে নিলাম, এনটা হচ্ছে এটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন, এটা দেখতে হচ্ছে সুবিধা হবে। thin film of refractive index n, ঠিক আছে, এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n, থিকনেস টি। এইবার যে আমরা পি পয়েন্টটা ধরে নিয়েছি যে একটা এম এথ অর্ডার ফ্রিঞ্জ তৈরি হবে, তাহলে সেই অনুযায়ী এস টু পি মাইনাস এস ওয়ান পি ইকুয়াল টু কী হবে, এম ল্যামডা, তা আগের দিন ওই ইন্টারফারেন্সের পড়ানোর সময় করেছিলাম। তাহলে এবার এই দুটি ইকুয়েশানকে যদি ইকুয়াল করি তাহলে কী দাঁড়াবে না, এন মাইনাস ওয়ান ইন্টু টি ইকুয়াল টু দাঁড়ালো হচ্ছে এম ল্যামডা, ঠিক আছে। এইবার দেখো, সেন্ট্রাল যদি সেন্ট্রাল ফ্রিঞ্জ হয়, ঠিক আছে, মানে মানে সেন্ট্রাল ফ্রিঞ্জ মানে ধরো জিরো অপটিক্যাল পাথ ডিফারেন্স, হ্যাঁ, যেখানে ধরো সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জটা হবে, এরকম হয় তো, একটা ব্রাইট হয়, তারপর একটা ডার্ক হয়, তারপর আবার একটা ডার্ক হয়, আবার একটা ব্রাইট হয়। তো সেন্ট্রাল যে ব্রাইটটা সেটা যদি এম এর পজিশনে হয়, তাহলে যে এক্স এম যেটা হবে, এক্স এম ইকুয়াল টু কী হবে, এই ডিস্টেন্সটা সি থেকে পি, সিপি, সেই ডিস্টেন্সটা কী হবে নাকি বিটা ইন্টু এম, বিটা মানে হচ্ছে ফ্রিঞ্জ উইথ, আর এমটা হচ্ছে অর্ডার অফ দ্য ইন্টারফারেন্স প্যাটার্ন, তাহলে এম ইন্টু বিটা করলে কী হবে, এক্স এম, ঠিক আছে। যেখানে বিটাটা কি, বিটা ইকুয়াল টু দ্য ফ্রিঞ্জ উইথ, বিটা ইকুয়াল টু কী হয়, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। বেশ, এবার এই ভ্যালুগুলো সব এখানে এই ইকুয়েশানটায় পুট করে দাও, তাহলে আমরা টি পেয়ে যাব। তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু টি ইকুয়াল টু হবে এক্স এম ডিভাইডেড বাই এখান থেকে বিটা আর একটা ল্যামডা পড়ে থাকবে, বাকি জিনিসপত্রগুলো সব ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমাদের টি যেটা দাঁড়ালো, টি দাঁড়ালো হচ্ছে এক্স এম ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই বিটা এন মাইনাস ওয়ান, এই ফর্মুলাটাই মনে রাখতে হবে, ঠিক আছে। এখানে কোনটা কি অলরেডি একবার বলে দিয়েছি, তো আবার একবার একটু বলে দিই না, টিটা হচ্ছে যে এইটার থিকনেস অফ দিস স্ল্যাব, এক্স এমটা কি, এক্স এমটা হচ্ছে এম এথ অর্ডার যে ফ্রিঞ্জটা তৈরি হবে সেন্টার থেকে, সেইটার ডিস্টেন্সটা হচ্ছে এক্স এম, ল্যামডা হচ্ছে যে সোর্স থেকে যে লাইটটা এলো তার ওয়েভলেন্থটা হচ্ছে ল্যামডা, বিটা ফ্রিঞ্জ উইথ কীভাবে ক্যালকুলেট করবে, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, সবগুলো ভ্যালু জানা আছে, ক্যাপিটাল ডি জানা, স্মল ডি জানা আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে ফ্রিঞ্জ উইথটা ক্যালকুলেট করে নেবে, আর এনটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দিস ম্যাটেরিয়াল, ঠিক আছে, যদি কাঁচ হয় তাহলে 1.5 এরকম, মানে এগুলো দেওয়া থাকবে। তাহলে আমাদের টির
যে থিকনেস যদি একটা টি থিকনেসের অবজেক্ট এখানে রাখা হয় তাহলে যে প্রিন্টটা যে শিফট করবে তার ফর্মুলাটা এটা, যে কত প্রিন্ট কত কত থিকনেসে রাখলে তার এক্স এম পরিমাণ প্রিন্ট যে শিফট হবে সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি হওয়া যদি এখানে না হতো, এটা এখানে না হতো, তাহলে হয়তো জিনিসটা অন্য কোথাও হতো, তাহলে যে এক্স এম পরিমাণ শিফট আমরা ধরে নিয়েছি সেইটা হচ্ছে এক্স এম। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আচ্ছা, আর এখান থেকে আর কি আছে? আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত এটা এটা বোঝা গেছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? একটু ফার্স্ট স্লাইডটাতে যান। ফার্স্ট স্লাইড, হ্যাঁ। ওই ম্যাগনিফিকেশনটা একটু বলুন তো, d1/d সমান d/d2, এইটা বুঝতে পারলাম না। হ্যাঁ দেখো বলছি, দেখো ম্যাগনিফিকেশন আমাদের কি হয়, আমরা ম্যাগনিফিকেশন একটা ক্লাস করিয়েছিলাম মনে আছে, যে ম্যাগনিফিকেশন হ্যাঁ, এম প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য, বা প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। অ্যাকচুয়ালি ভি বাই ইউ হয়, তাই তো? এবার হ্যাঁ, প্রথমটার ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আমাদের অবজেক্টের অবজেক্টের এটা হচ্ছে ডি, আর যে ইমেজটা হলো সেটা হলো ডি ওয়ান। তাহলে ভি বাই ইকুয়াল টু কী হবে, ডি ওয়ান বাই ডি হবে না? হুম, এই ডিটা আমার কি অবজেক্ট, আর ডি ওয়ানটা ধরে নিলাম ইমেজ। এবার এখানে তো দুটো বললাম না, এখানে মানে যদি হচ্ছে একটা ডি ওয়ানটা কোথায় গঠিত হয়? ডি ওয়ানটা ওই পর্দাতে? ডি ওয়ানটা দেখো, ডি ওয়ানটা ইন বিটুইন কোথাও একটা হবে, কারণ এটা একটা কম্বিনেশন তো। মানে ওই আগেও এরকম একটা প্রবলেম করানো হয়েছিল যে এইরকম একটা আছে, এরকম একটা আছে। তাহলে এইখান থেকে যে এই অবজেক্টটা এলো, এই যে অবজেক্টটা তার এই প্রথমটার জন্য এখানে কোথাও একটা ইমেজ তৈরি হবে, যে ইমেজটা এইটার জন্য আবার হচ্ছে অবজেক্ট, তার ইমেজটা এখানে কোথাও একটা তৈরি হবে, বা এখানে বা এইরকম কোথাও একটা। তো আমরা অ্যাকচুয়ালি এই স্ক্রিনের এটাই দেখবো, আমরা এটা দেখতে পাবো না। বুঝা গেল? হ্যাঁ, ঠিক আছে, তো ঠিক আছে, তো সেইটার ক্ষেত্রে এরকম যা দেখো, প্রথমটার ক্ষেত্রে যা হবে পরেরটার ক্ষেত্রে একটা উল্টোটা হবে। তো এইভাবে এটা করা হয়। তো অ্যাকচুয়ালি যে ওই যে দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা, হ্যাঁ, একটা ডি ওয়ান করা হয়, একটা ডি টু করা হয়, দুটো রিয়েল ইমেজের মধ্যে। মানে ধরো দুটো সোর্স তো, একটা হচ্ছে এস ওয়ান, একটা হচ্ছে এস টু, তাহলে এস ওয়ানের জন্য যদি ডি ওয়ান হয়, এস টুর জন্য ডি টু হবে। তো সেইটাকেই শর্ট মানে শর্ট হ্যান্ড নোটেশনে এরকম লেখা হয়। তুমি এটাকে ওই আলাদা আলাদা করে, হ্যাঁ কিছু বলছো? ঠিক আছে। ঠিক আছে, এটা বোঝা গেল তো? জাস্ট এটা মনে রাখবে যে সোর্স এস ওয়ানের জন্য যদি আহ, ওটা এটা ডি ওয়ান হয়, সোর্স এস টুর জন্য যদি ডি টু হয়, তাহলে টোটাল সিস্টেমের জন্য যে ডি যেটা হবে এটা হবে রুট ওভার অফ ডি ওয়ান ডি। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত আর কারো কোনো সমস্যা নেই তো? তাহলে আমরা কন্টিনিউ করবো আর কি। আচ্ছা, এই ইমেজটা হয়তো একটু ক্লিয়ার হয়নি। আচ্ছা, ইমেজটা দেখা যাচ্ছে কি ঠিকঠাক ক্লিয়ারলি? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। বেশ বেশ। তো এটা হাতে আঁকাটা খুবই ডিফিকাল্ট, এই জন্য আমি এটা বই থেকেই ইয়ে করেছি। তোমরা ওই এবি গুপ্তের অপটিক্সের বইটা বা বি ঘোষের অপটিক্সের বইটা ফলো করতে পারো এটার জন্য। আমি জাস্ট বেসিক জিনিসটা বলে দিই। ধরো এই যে ইন্টারফারেন্স তো হলো, হ্যাঁ, এবার দুটো ইন্টারফেসের জন্য কোথায় ম্যাক্সিমার কন্ডিশন আর মিনিমার কন্ডিশন, হ্যাঁ, মানে কোথায় আমাদের ব্রাইট হবে বা কোথায় ডার্ক হবে, কোথায় উজ্জ্বল পটি হবে, কোথায় অন্ধকার পটি হবে, এরকম কোশ্চেন কিন্তু প্রচুর আসে। হ্যাঁ, তো এটার কিছু ফর্মুলা আছে, তো অত ডিটেলসে না জেনে শুধু ফর্মুলাগুলো ঠিকঠাক মনে রাখলেই হবে। যেটা কিভাবে আসছে আমি জাস্ট একবার ব্রিফলি বলে দিচ্ছি। তো দেখো, এইখানে যে একটা থিন ফিল্ম টাইপের আছে, ঠিক আছে, এটা মনে করো একটা থিন ফিল্ম, মানে এটা মনে করো একটা হচ্ছে ফিল্ম, মানে এটা ধরো, এটা মানে ফিল্মটা ধরো মানে ইউনিফর্ম নয়, হ্যাঁ, মানে ধরো ওই চশমার কাচের মতো। ঠিক আছে, ধরো একদিকে কোনো দিকে চওড়া বেশি, কোনো দিকে থিকনেসটা কম, তাদের মধ্যেখানের যে অ্যাঙ্গেল যেটা ধরে নেওয়া হয়েছে আলফা। এইবার এখানে জিওমেট্রি ওয়াইজ তাহলে লাইটটা এখানে এসে পড়লো, এটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, এটা রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, সেটা আবার এই সারফেসে এসে পড়লো, এখান থেকে আবার রিফ্লেক্ট হয়ে গেল, এখান থেকে আবার রিফ্রাকশন হলো, এইখানে তুমি দেখছো। ঠিক আছে,
তো এই ক্ষেত্রে যে ইন্টারফারেন্সটা হবে তার পিঞ্চটা কেমন হবে বা কোথায় ম্যাক্সিমা হবে কোথায় মিনিমা হবে কীভাবে কী করবো আর কি, তো সেটা করাই যেতে পারে। কীভাবে করবো দেখো, প্রথম কথা হচ্ছে যে এই এই যে লাইটটা এলো আর এই যে রিফ্লেক্ট হয়ে গেল, তার মধ্যে যে পাথ ডিফারেন্সটা হলো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পাথ ডিফারেন্স এটা জানতে পারলেই মোটামুটি 90% জিনিসটা হয়ে যাবে। তো পাথ ডিফারেন্স আমরা স্মল এল দিয়ে নোট করলাম। তো স্মল এলটা কী হবে দেখো, এই যে মিডিয়ামটা গেল, এটা মনে করো কাঁচ বা অন্য কোনো মিডিয়াম যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে এন, আর এইদিকে ফ্রি স্পেসটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন ইকুয়াল টু 1, সেটা আলাদা করে লিখছি না। এটা কাঁচ বা অন্য কোনো ম্যাটেরিয়াল যার জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা এন দিয়ে লিখছি। তাহলে কী হবে, এর মধ্যে দিয়ে যখন যাবে তাহলে কি হবে, তার অপটিক্যাল পাথ যেটা হবে সেটা কি হবে না, এই রিয়েল পাথের সাথে এন দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের পাথটা কী হলো, কিউ এন ওয়ান অবধি এলো, তারপরে কি হলো এন ওয়ান থেকে আর অবধি এলো, তারপরে কি হলো আর থেকে এস অবধি গেল, তারপরে এখানে গেল। তাহলে এই যে কিউ থেকে কিউ এন ওয়ান আর এস, এই পাথটা এর মধ্যে দিয়ে গেল। তাহলে এটার ক্ষেত্রে এরকম লিখবো স্মল এন ইন্টু কিউ এন ওয়ান প্লাস এন ওয়ান আর প্লাস কী হবে আর এস। এটা গেল এন এন মিডিয়ামের মধ্যে যিনি এন দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। দেখো তাহলে এটা এই যে ধরো লাইটটা যদি সোজা চলে যেত তাহলে অপটিক্যাল পাথ যেটা হতো, তাহলে এইখান থেকে এই অবধি গেল, আর এইখান থেকে রিফ্লেক্ট হয়েও এইখান থেকে এইটুকু গেল, তাহলে এইটুকু এক্সট্রা গেছে। তাহলে কতটা এক্সট্রা গেছে, মাইনাস কিউ এন। বোঝা গেল তো না? দেখো যদি এইটাই মিডিয়ামের মধ্যে দিয়ে গেছে, তাহলে কতটা পাথ এক্সট্রা গেছে সেটাই আমাদের পাথ ডিফারেন্স হবে, তাই তো? মানে যে রিফ্লেক্টে সোজা এই এন পয়েন্ট অবধি গেল, আর এটা এখান থেকে ঘুরে ফিরে এই অবধি গেল, তাহলে এই যে পাথে যে এক্সট্রা পাথ গেল সেটা আমরা এইভাবে বার করতে পারি। ঠিক আছে, এবার দেখো এবার অনেক কিছু এখান থেকে ক্যালকুলেশন করা যেতে পারে। ঠিক আছে, তো প্রথম কথা আমরা ওই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা যদি না জানা থাকে তাহলে এটা ওই স্নেলস ল দিয়ে করবো। স্নেলস ল কী বলে, যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কী হবে, সাইন আই বাই সাইন আর। ঠিক আছে, এবার সাইন আই সাইন আর এখান থেকে ওই ত্রিভুজের ফর্মুলা দিয়ে করা যেতে পারে। তাহলে সাইন আই আমার কী হবে, যদি এই ত্রিভুজটা কল্পনা করি তাহলে কী হবে, সাইন আই মানে হচ্ছে যে লম্ব বাই অতিভুজ, তার মানে কিউ এন বাই কিউ এস এরকম লিখতে পারি। তাহলে সাইন আইটা লিখলাম কিউ এন বাই কিউ এস। সিমিলারলি সাইন আর এর জন্য আমরা এই ত্রিভুজটা ধরবো, কারণ দেখো এই অ্যাঙ্গেলটা যদি আর হয় এই অ্যাঙ্গেলটাও আরই হবে। হ্যাঁ, তো এইখান থেকে কীভাবে ওটা লেখা যায়, তাহলে ওটা হবে হচ্ছে এটা লম্ব কিউ এন ওয়ান বাই কিউ এস, এটা হবে কিউ এন ওয়ান বাই কিউ এস। তাহলে কিউ এস কেটে যাবে, তাহলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে কিউ এন ইকুয়াল টু স্মল এন ইন্টু কিউ এন ওয়ান, এরকম একটা রিলেশন আমরা পেয়ে যাব। এবার এইগুলো আমরা এখান থেকে সাবস্টিটিউট করে দেবো। এবার দেখো এখান থেকে আরও একটা জিনিস যেটা আমরা বলতে পারি, যেটা হচ্ছে যে আর এস, এই পার্টটা আর দেখো এইখানে যে এই ট্রায়াঙ্গেলটা থেকে যে এম আর এস, এই যে ট্রায়াঙ্গেলটা, হ্যাঁ এটা হচ্ছে ওই সমদ্বিবাহু ট্রায়াঙ্গেল টাইপের। তো এখান থেকে যেটা হবে আর এম ইকুয়াল টু আর এস, এটা জানি না এটা কাজে লাগতেও পারে, সেটা ভুলে রাখলাম। আর কি হবে, আর হচ্ছে এস এল আর এল এম, এস এল আর এল এম, এস এল ইকুয়াল টু এল এম ইকুয়াল টু স্মল ডি। ঠিক আছে, এটা কি না, স্মল ডিটা হচ্ছে যে থিকনেস, এই যে কত থিকনেস এটা এস এলটা। ঠিক আছে, এখানে দেখো এটা একটা ওই অনেকটা বাইপ্রেলের মতো দেখতে। তো এটার থিকনেসটা হচ্ছে, এটা মনে হচ্ছে থিকনেস অফ দ্য ফিল্ম। ঠিক আছে, থিকনেস মানে এইটুকু থিকনেসটা। আচ্ছা, এবার সব ইনফরমেশান জানা হয়ে গেছে। এবার সবগুলো আমি যদি এইখানে পুট করে দিই, কিউ এন ওয়ানটাকে এর টার্মসে পুট করবো, তাহলে এল ইকুয়াল টু কী দাঁড়াবে, এন আছে এন ওয়ান আর আর এস, এইরকমভাবে লিখবো। দেখো এই কিউ এন
টার্মটাকে যদি কিউ এন ইন্টু কিউ এন ওয়ান লিখতাম তাহলে এই ফার্স্ট টার্মের সাথে এই টার্মটা কেটে যাবে, তো সেটা আলাদা করে লিখছি না। তাহলে আমাদের বাকি দুটো টার্ম পড়ে থাকবে এন ওয়ান আর প্লাস আর এস। তারপর এই জিনিসটা বোঝা গেল কিনা, এখান থেকে আমরা পেলাম কিউ এন ওয়ান ইকুয়াল টু এন ইন্টু কিউ এন ওয়ান। ঠিক আছে, তাহলে এই কিউ এন এর জায়গায় এন ইন্টু কিউ এন ওয়ান বসালে এইটার সাথে এটা কেটে যাবে, জাস্ট এটা পড়ে থাকবে। ঠিক আছে, আবার এই আর এসটা একটু আগে লিখেছি, আর এসটার জায়গায় আর এম লেখা যেতে পারে। তাহলে এখান থেকে লিখবো এন ইন্টু এন ওয়ান আর প্লাস আর এম। এন ওয়ান আর প্লাস আর এম মানে কোনটা হচ্ছে এন ওয়ান আর প্লাস আর এম, এইটা মানে হচ্ছে আবার এই টোটালটা এন ওয়ান এম। তো সেটা লিখে দেবো যতটা সিম্পলিফাই করা সম্ভব, এন ইন্টু এন ওয়ান এম। ঠিক আছে, এই এন ওয়ান এমটাকে কীভাবে লিখবো? এন ওয়ান এমটাকে লেখা যেতে পারে হচ্ছে যে এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে তার যে অ্যাঙ্গেলটা, এই এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আর মাইনাস আলফা। আরটা কি? আরটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল, আর আলফাটা কি? এই ওয়েজের মধ্যে অ্যাঙ্গেল। তো কী করে এই আর মাইনাস আলফা হলো, এটা একটা আলাদা কোশ্চেন, এটা বিএসসিতে এটা ডিটেলসে করানো হয়, তো এটা দরকার নেই। তো এইখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে যে এটা ইকুয়াল টু আসবে টু এন ডি কস আর মাইনাস আলফা, এটা ইকুয়াল টু এল। তো এইটা অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে যে এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে পাথ ডিফারেন্সটা কিসের কিসের উপর ডিপেন্ড করবে। পাথ ডিফারেন্সটা ডিপেন্ড করবে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, থিকনেস অফ দ্য থিন ফিল্ম, আর হচ্ছে আর মাইনাস আলফা। একটা হচ্ছে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল, আর আলফাটা হচ্ছে এই অ্যাঙ্গেল অফ দ্য ওয়েজ। ঠিক আছে, এই ওয়েজের অ্যাঙ্গেলটা। এইবার যদি আমাদের ম্যাক্সিমাম কন্ডিশন হয়, ফর দুটো কন্ডিশন আমাদের হবে, এ দুটো মনে রাখতে হবে আর কি। ফর ম্যাক্সিমা, আর এখানে ম্যাক্সিমাম মানে কি বলতে চাইছি, মানে ধরো ব্রাইট, ঠিক আছে, মানে উজ্জ্বল পটি কোথায় তৈরি হবে। ঠিক আছে, এবার সেইটার জন্য দেখো মানে আমরা তো এই এই পয়েন্টে দেখছি, তাহলে এইখানে আমরা ধরে নেবো যে এখানে একটা উজ্জ্বল পটি হবে না অন্ধকার পটি হবে, ব্রাইট ফ্রিঞ্জ হবে না ডার্ক ফ্রিঞ্জ হবে, এটার যে কন্ডিশন। তাহলে আমরা কি ওই যে আগে একটা সময় দেখেছিলাম যে ওই ল্যামডা বাই টু এর ইভেন মাল্টিপেল হলে আমাদের উজ্জ্বল পটি হয়, আর অড মাল্টিপেল হলে অন্ধকার পটি হয়। হ্যাঁ, এটাও ইন্টারফারেন্সের ক্লাসটাই বলেছিলাম। তাহলে আমাদের এখানে দেখো আমাদের এলটা কত, তাহলে দুটো যদি রিফ্লেক্টেড রে হয় তাদের মধ্যে পাথ ডিফারেন্স কী হবে? টু এন ডি কস আর মাইনাস আলফা, তার সাথে প্লাস মাইনাস ল্যামডা বাই টু হবে, আইদার যোগ হবে অথবা বিয়োগ হবে। তাহলে সেক্ষেত্রে হবে টু এন ডি কস আর মাইনাস আলফা প্লাস মাইনাস ল্যামডা বাই টু ইকুয়াল টু কী হবে না ইভেন মাল্টিপেল অফ ল্যামডা বাই টু। যদি ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই টু হয়, দেখো এটা হচ্ছে আমাদের পাথ ডিফারেন্স একটা ফ্লাইটের জন্য। এবার এখান থেকে তো আরও একটা যাবে, তাই না? এখান থেকে ডাইরেক্টটা যাবে আর একটা যাবে, তাহলে দুটোর মধ্যে যে পাথ ডিফারেন্সটা হবে আইদার ইন ফেজ হবে অথবা আউট অফ ফেজ হবে। তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা কত হয়? ল্যামডা বাই টু হয়। তাহলে ইন ফেজ হলে যোগ ল্যামডা বাই টু হবে, আউট অফ ফেজ হলে মাইনাস ল্যামডা বাই টু হবে। তো এটা আমরা একসাথে লিখে দিয়েছি। ঠিক আছে, মধ্যে কথা হচ্ছে যে ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই টু হবে এই টোটাল যে পাথ ডিফারেন্সটা। ঠিক আছে, আর যদি ব্রাইট কী বলে, তাই এটাকে যদি সিম্পলিফাই করে লিখি তাহলে এখানে প্লাস মাইনাস ল্যামডা বাই টু আছে, এটা এর পিছে চলে আসবে। তাহলে এখান থেকে টু এন ডি কস আর মাইনাস আলফা, দেখো এখানে ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই টু আছে, তার সাথে প্লাস মাইনাস ল্যামডা বাই টুটা এই পাশে চলে আসলে মাইনাস প্লাস হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি একটা কমে যাবে, একটা কমে যাবে বা একটা বেড়ে যাবে। দেখো একটা ইভেন নাম্বার তার সাথে যদি এক বাড়ানো হয় বা এক কমানো হয় সেটা অ্যাকচুয়ালি একটা অড নাম্বার হয়ে যায়। সাপোজ আমাদের ফোর একটা ইভেন নাম্বার, তাহলে ফোরের সাথে এক যোগ করলেও অড নাম্বার হয়, এক বিয়োগ করলেও অড নাম্বার হয়। তাহলে এই যে ল্যামডা বাই টুটা এটা যদি এপাশে নিয়ে আসি তাহলে সেটা অড হয়ে যাচ্ছে। তাহলে এটা ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে অড মাল্টিপল অফ, বোঝা গেল এই জিনিসটা? তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একটা অড মানে কি টু এম প্লাস ওয়ান ল্যামডা বাই টু। এবার এই এম এর ভ্যালু কী হতে পারে? এম এর ভ্যালু যা খুশি বসাও, এম ইকুয়াল টু জিরো, ওয়ান, টু, ডট ডট ডট। তাহলে দেখো জিরো বসালে কী হচ্ছে? ওয়ান হচ্ছে, এটা একটা অড নাম্বার।
ওয়ান বসালে কি হচ্ছে, থ্রি হচ্ছে অড, থ্রি ল্যামডা বাই টু, এরকম করে ল্যামডা বাই টু, থ্রি ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু এর মাল্টিপল হিসেবে চলে যাচ্ছে। এবার সিমিলারলি যদি আমরা যদি ডার্কের জন্য করি, তাহলে মিনিমা বা আমরা ডার্ক ফ্রিঞ্জের জন্য করব, তাহলে জাস্ট এটার উল্টো কন্ডিশন হবে। তাহলে এখানে আমাদের অড মাল্টিপল হয়েছিল, তাহলে অ্যাকচুয়ালি এটা আবার শুরু থেকে করলে এখানে অড করতে হতো, সেটাকে আবার প্লাস মাইনাস করলে সেটা আবার ইভেন হয়ে যেত। তো সেটাকে একবারে করে দেবো, তাহলে কী হবে, টু এন ডি কস আর মাইনাস আলফা ইকুয়াল টু কী হবে, তাহলে ইভেন মাল্টিপল হবে, তাহলে এটা কী হবে, টু এম ইন্টু ল্যামডা বাই টু। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে এই হচ্ছে দুটো কন্ডিশন, যে ম্যাক্সিমার ক্ষেত্রে কি আর মিনিমার ক্ষেত্রে কি, তাহলে কোথায় আমাদের ব্রাইট হবে, কোথায় হচ্ছে ডার্ক হবে, সেটা এখান থেকে বলা যাবে। এবার এই আলফাটা কি বলেছিলাম, আলফাটা হচ্ছে যে এই দুটো মানে যে থিন ফিল্মটা হবে তার দুটো সারফেসের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এবার যদি যদি প্যারালাল হয়, মানে যদি প্যারালাল হলে মানে দুটোই এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের আলফাটা কী হবে, তো প্যারালাল ফিল্ম কী হবে, আলফাটা জিরো হয়ে যাবে। প্যারালাল ফিল্মের ক্ষেত্রে কী হবে, আলফাটা জিরো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিচুয়েশানটা আরও ইজি। প্যারালাল ক্ষেত্রে জাস্ট আলফাটা জিরো বসিয়ে দেবে, তাহলে কি পড়ে থাকবে, শুধুমাত্র কজ আর পড়ে থাকবে, আরটা কি রিফ্রাক্টিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, বোঝা গেল। এখান থেকে দেখো ওই পাথ কীভাবে ক্যালকুলেট করা হয়, সেটা যদি ডেরিভেশন মনে নাও থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই পাথ ডিফারেন্সটা মনে রাখতে হবে। পাথ ডিফারেন্সটা কী হবে, টু এন ডি কজ আর মাইনাস আলফা, এনটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ডিটা হচ্ছে ওই থিকনেস অফ দ্য ফিল্ম। আর এবার ম্যাক্সিমাম আর মিনিমাম মানে কখন ব্রাইট হবে, কখন ডার্ক হবে, তো কখন উজ্জ্বল কোটি হবে। তাহলে উজ্জ্বল কোটির কন্ডিশন আমরা কি করেছিলাম, যে না পাথ ডিফারেন্সটা হবে ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই টু, ইভেন মাল্টিপলের কী বলে ল্যামডা বাই টু একটা জোড় সংখ্যক হবে। ঠিক আছে, তাহলে তাহলে আমাদের একটার জন্য কি হয়, টু এন ডি কস আর মাইনাস আলফা, তাহলে দুটো দুটো যদি হয়, দুটো সারফেস থেকে রিফ্লেক্টেড হয়ে সেখানে গিয়ে ইন্টারফেস হলো, তাহলে কেউ প্লাস মাইনাস ল্যামডা বাই টু হবে, কারণ ওখানে গিয়ে যখন পৌঁছচ্ছে তাহলে আইদার এটা ইন ফেজ হবে আর আউট অফ ফেজ হবে। তাহলে ইন ফেজ হলে প্লাস ল্যামডা বাই টু, আউট অফ ফেজ হলে মাইনাস ল্যামডা বাই টু, এটা একসাথে লেখা হয়েছে। তাহলে ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই টু, এবার সেটা অ্যাকচুয়ালি আমরা কি দেখলাম, যে না এই প্লাস মাইনাস ল্যামডা বাই টু টাইপ এসে নিয়ে আসলে ইভেন নাম্বারটা অড নাম্বার হয়ে গেল, তাহলে অ্যাকচুয়ালি যেটা এল যেটা দাঁড়ালো সেটা অড মাল্টিপল অফ ল্যামডা বাই টু হলে আমরা কি দেখাচ্ছি, ম্যাক্সিমাম ব্রাইট ফ্রিঞ্জ দেখাচ্ছে, মানে টু এম প্লাস ওয়ান ল্যামডা বাই টু, এটা এমটা হচ্ছে একটা ইন্টিজার যার ভ্যালু হচ্ছে 1012, যেটা হচ্ছে অর্ডার অফ দ্য ফ্রিঞ্জ ডিনোট করে। আর মিনিমার ক্ষেত্রে বা ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে জিনিসটা সেম জিনিসটা হবে, জাস্ট কন্ডিশনটা উল্টো হবে। এটা যদি অড নাম্বার হয়ে থাকে, এটা ইভেন নাম্বার হবে। বুঝে গেল এই জিনিসটা, কোনো অসুবিধা নেই পর্যন্ত। এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখতে হবে, যে কখন ম্যাক্সিমাম হচ্ছে, কখন মিনিমাম হচ্ছে। ঠিক আছে, তাহলে ওই ফ্রিঞ্জ অফ ইকুয়াল উইথ এরকম অনেক কোশ্চেন থাকবে, ইকুয়াল উইথ, ইকুয়াল ইনক্লিনেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম কখন হবে, মিনিমাম কখন হবে। তাহলে ম্যাক্সিমামের ক্ষেত্রে কী মাথায় রাখবে, ম্যাক্সিমামের ক্ষেত্রে যে না যে আমাদের পাথ ডিফারেন্স যেটা হবে সেটা কী হবে, টু এম প্লাস ওয়ান ল্যামডা বাই টু। আর মিনিমার ক্ষেত্রে কী হবে, টু এম ইন্টু ল্যামডা বাই টু, একটা অড মাল্টিপল, একটা ইভেন মাল্টিপল। ঠিক আছে, এই পর্যন্ত যদি কোশ্চেন তাকে বলতে পারো, নাহলে আমরা এগিয়ে যাব। ঠিক আছে, এটা দেখে নাও একবার। ঠিক আছে, বেশ। তারপরে যেটা
এটা হচ্ছে নিউটন স্ট্রিংস। এগুলো সবাই আশা করি জানো, এক্সপেরিমেন্টও তোমরা বিএসসিতে করেছো। তো আমি অত ডিটেলসে থিওরিটা করাবো না, জাস্ট ফর্মুলাগুলো একটা একটা করে করে দেবো। তা নিউটন স্ট্রিংটা কী জিনিস? নিউটন স্ট্রিংটা হচ্ছে এরকম দেখতে, এরকম একটা তোমার গ্লাস প্লেট থাকে, তার উপরে এরকম একটা পেনো কনভেক্স লেন্স বসানো থাকে, ঠিক আছে? তাহলে নিউটন লিন্স কী হবে, যে ইন্টারফারেন্স, এখানেও ইন্টারফারেন্স প্যাটার্ন দেখা যাবে থিন ফিল্মের জন্য। তাহলে ফ্রিঞ্জের যে লোকাসগুলো হবে, ঠিক আছে, সেগুলো ইকুয়াল থিকনেসের জন্যই হবে, ঠিক আছে? সেই জন্যে একটা রিং টাইপের দেখতে পাওয়া যাবে। রিংটা দুরকম হতে পারে, তাহলে রিফ্লেক্টেড লাইটের জন্য একরকম হবে, ট্রান্সমিটেড লাইটের জন্য একরকম হবে। তো রিফ্লেক্টেড লাইটের জন্য কি দেখা যায়, যে না, রিফ্লেক্টেড লাইটের জন্য একদম সেন্টারে যেটা হয়, এটা অ্যাকচুয়ালি হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, ঘরে আছি। হ্যাঁ হ্যাঁ, দুজনে তো কামাখ্যা বলে দেয়নি। আচ্ছা। হ্যাঁ। কি কি? ভেন্ডি? হ্যাঁ দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দিন। ও, ঠিক আছে, দিয়ে দিন, অসুবিধা নেই। আমি খাই না একটা, একটাতে না। একটাতে দেবেন না তো? ও খাবে না বলছে ভেন্ডি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো নিউটন লিঞ্চ যেটা বলছিলাম, দুটো ক্ষেত্রে হতে পারে, যে রিফ্লেক্টেড লাইটের ক্ষেত্রে একরকম হবে, আর ট্রান্সমিটেড লাইটের ক্ষেত্রে একরকম হবে। যে রিফ্লেক্টেড লাইটের ক্ষেত্রে কী হয়, যে সেন্ট্রালে যেটা থাকে সেটা হচ্ছে ডার্ক ফ্রিঞ্জ হয়, এবার সেটা অল্টারনেট করে ডার্ক ব্রাইট এরকম হয়। আর ট্রান্সমিটেড লাইটের ক্ষেত্রে ঠিক উল্টোটা, যে সেন্টারে হচ্ছে একটা ব্রাইট পাওয়া যাবে, আর বাদ বাকিগুলো এরকম অল্টারনেট করে করে পাওয়া যাবে আর কি। ঠিক আছে, দেখো এইবার এর ক্ষেত্রে যে কন্ডিশন, আচ্ছা শোনা যাচ্ছে তো? হ্যালো? আচ্ছা আচ্ছা, তো এইবার এখানে কন্ডিশন অফ ম্যাক্সিমাম মিনিমা সেটা একবার একটু বলে দিই। কন্ডিশন ফর ম্যাক্সিমা বা ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে কি হবে, দেখো কন্ডিশন ফর ম্যাক্সিমা মানে কি, যখনই ম্যাক্সিমাম ব্রাইট ফ্রিঞ্জ বলছি, মানে সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে, এটা মাথায় রাখবে। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। আর যেখানে যেখানে মিনিমা হবে, সেখানে সেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি, ওই যে পাথ ডিফারেন্সের সাথে প্লাস মাইনাস ল্যামডা বাই টু ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই টু হবে। তাহলে এখানে পাথ ডিফারেন্সটা কী? দেখো এখানে পাথ ডিফারেন্সটা খুবই সহজ, যদি থিকনেসটা ডি হয়, তাহলে পাথ ডিফারেন্সটা হবে টু এন ডি। এখানে কোনো অ্যাঙ্গেলের কোনো গল্পই নেই। তাহলে টু এন ডি প্লাস মাইনাস ল্যামডা বাই টু ইকুয়াল টু কী হলে ম্যাক্সিমা হয়, না ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই টু হলে হয়। এটা ইকুয়াল টু হবে ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই টু। এখানেও আবার সেই একই গল্প, ল্যামডা বাই টুটা এক পাশে চলে এলে সেই ওয়ার্ড হয়ে যাবে। তাহলে টু এন ডি ইকুয়াল টু কী হবে, না অড মাল্টিপল অফ ল্যামডা বাই টু। তাহলে এটা আলটিমেটলি কী দাঁড়াবে, সেই ওই আগেরটার মতো করে লিখবো, যে টু এম প্লাস ওয়ান ল্যামডা বাই টু। জাস্ট পাথ ডিফারেন্সটা আলাদা, বাদ বাকি জিনিসপত্রগুলো এক। যেখানে এম এর ভ্যালু হচ্ছে 0, 1, 2 ডট 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 এরকমভাবে বাড়বে। আর যদি মিনিমা হয়, মিনিমা মানে কি, মিনিমা মানে হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, টু এন ডি পাথ ডিফারেন্স, এটা ইকুয়াল টু কী হবে, ল্যামডা বাই টু এর অড মাল্টিপল হবে, অড মাল্টিপল অফ ল্যামডা বাই টু।
তাহলে দেখো এবার এই ল্যামডা বাই টু প্লাসে এলে অড মাল্টিপলটা ইভেন মাল্টিপল হয়ে যাবে একদম ঠিক আগেরটার মতো। তাহলে এখান থেকে আমার টু এন ডি ইকুয়াল টু কী দাঁড়াবে, ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই টু। তাহলে এটাকে যদি ওই এম দিয়ে লিখি তাহলে টু এম ইন্টু ল্যামডা বাই টু এরকম দাঁড়াবে টু এন ডিটা। বুঝে গেল? তাহলে এই ইন্টারভেন্সের জিনিসটা কিন্তু এখানেও বেসিক জিনিসটা একই রকম। তো এই এমটা হচ্ছে অর্ডার, অর্ডার অফ ফ্রিঞ্জেস। ফ্রিঞ্জের অর্ডারগুলো কী হবে, এম তে নোট করা হবে, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, এম এত অর্ডার এরকম করে। তাহলে আমাদের ব্রাইট বা কনস্ট্রাকটিভ ইন্টারফেসের জন্য কী হবে, টু এন ডি ইকুয়াল টু এম প্লাস ওয়ান ল্যামডা বাই টু। আর ডিস্ট্রাকটিভ বা মিনিমার জন্য কী হবে, টু এম ইন্টু ল্যামডা বাই টু। এটা মাথায় রাখবে, যেখানে টু এন ডিটা হচ্ছে পাথ ডিফারেন্স। এইবার দেখো এই যে বললাম যে নিউটনস রিং হবে, তাহলে রিং হলে কি হবে, তার একটা রেডিয়াস থাকবে, তার একটা ডায়ামিটার থাকবে, ঠিক আছে? তো সেইটা আমরা কীভাবে ক্যালকুলেট করব, সেটা দেখো এইখানে যদি এইরকম একটা এই যে ছবিটা আঁকা হয়েছে আর কি, তো সেখানে দেখো এই যে রিংগুলো হবে এরকম কনসেন্ট্রিক রিং হবে, এই একটা রিং, তার পাশে আরেকটা রিং, তারপরে আরেকটা রিং এরকম। তাহলে এই রিংয়ের যে রেডিয়াস আমরা ধরে নিলাম হচ্ছে আর এম, তার এই সেন্টার থেকে এই ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল আর, আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে ডি, মানে থিকনেসটা। তাহলে এই যে ট্রায়াঙ্গেল এই সি কিউ ওয়ান, এই ডিস্টেন্সটা কী হবে, আর মাইনাস ডি। টোটালটা যদি আর হয়, এই পর্যন্ত আর, তার থেকে ডিভাইড দিলে আর মাইনাস ডি। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি বার করতে পারি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আর এমটা বার করবো, ঠিক আছে? আর এম মানে হচ্ছে রেডিয়াসটা, ঠিক আছে? তো এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কীভাবে লিখতে পারি, এটা লিখতে পারি যে ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল টু কী হবে না, স্মল আর এম স্কোয়ার, আর এম মানে এম এর অর্ডার ফ্রিঞ্জের রেডিয়াস, কী হবে আর মাইনাস ডি তা হোল স্কোয়ার। যেখানে ক্যাপিটাল আরটা কি, ক্যাপিটাল আরটা হচ্ছে ওই যে কনভেক্স সারফেসটা থাকবে তার রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে? এটা লিখেই দিই, রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য কনভেক্স সারফেস। দেখো এটা একটা প্লেন ও কনভেক্স লেন্স, তার একটা রেডিয়াস আছে, এটা যদি সেন্টার হয় মানে এটাকে যদি তুমি কমপ্লিট করতে, তাহলে এরকম একটা স্ফেরিক্যাল জিনিস হতো, তার একটা রেডিয়াস আছে, তো সেই রেডিয়াসটা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করা হবে। তো এইবার এই জিনিসটা খুব ইজি। এইবার যে আমরা ধরে নেবো যে এই যে ক্যাপিটাল আরটা সেটা এই ডির থেকে অনেকটা বড়, মানে ক্যাপিটাল আর ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান স্মল ডি। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি যে স্মল আর এম স্কোয়ার ইজ নিয়ারলি ইকুয়াল টু টু আর ডি, ঠিক আছে? এখান থেকে এটা লেখা যেতেই পারে। তাহলে যে আমাদের এই ব্রাইট ফ্রিঞ্জের যে কন্ডিশনটা ছিল, যে আহ, এই যে এই কন্ডিশনটা যে টু এন ডি ইকুয়াল টু টু এম প্লাস ওয়ান ল্যামডা বাই টু, এইখান থেকে যদি আমরা এটাকে সাবস্টিটিউট করি ডি দিয়ে, তাহলে আমাদের আর এর ইকুয়েশনটা, আর এম এর ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে ইউজিং দ্যাট ইকুয়েশন আর এম স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াবে, মানে এখানে জাস্ট ওই ডিটাকে ওইখানে ওইটা দিয়ে রিপ্লেস করে দেবো, তাহলে আসবে টু এম প্লাস ওয়ান ল্যামডা ক্যাপিটাল আর ডিভাইডেড বাই টু এন। এটা দাঁড়াবে হচ্ছে এম এফ ব্রাইট রিংয়ের রেডিয়াস, ঠিক আছে? কিছুই না, এখানে যে এই স্মল ডিটা এখান থেকে বসিয়ে দিলাম আর কি। টু এন ডি ইকুয়াল টু আমাদের কী ছিল, যে টু এন ডি ইকুয়াল টু কী ছিল, টু এম প্লাস ওয়ান ল্যামডা বাই টু। এখান থেকে ডির ভ্যালুটা বসিয়ে দাও, দেখবে এটাই আসবে।
ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে mf ব্রাইট রিং এর রেডিয়াস। কেউ কেউ কিছু বলছো? হ্যালো? ঠিক আছে, তো এখানে এখান থেকে জাস্ট এই ডি ইকুয়াল টু কি আসবে, এখান থেকে 2m প্লাস ওয়ান ল্যামডা বাই টু ডিভাইড বাই 2n আসবে, সেটাকেই জাস্ট এই 2 আর ডি এখানে ডির জায়গায় বসিয়ে দিলে এটাই আসবে। তাহলে এই ফর্মুলাটা একটুখানি মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে যে কি নিউটন রিংয়ের ক্ষেত্রে যে ব্রাইট রিংগুলো হবে তার রেডিয়াসটা কীভাবে ভ্যারি করবে এম এফ ব্রাইট রিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, এইবার এটা তো ফর ব্রাইট রিং হলো। এবার যদি ডার্ক বলে, ঠিক আছে, একটা অন্ধকার কোটির জন্য কি হবে, ফর ডার্ক রিং কি হবে, না ওই সেম জিনিসটাই হবে, না ওইখানে আমরা এই 2m প্লাস ওয়ান ল্যামডা বাই টুর জায়গায় 2m ইন্টু ল্যামডা বাই টু বসিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে আর এম স্কোয়ার কী হবে, যে না 2m প্লাস ওয়ানের জায়গায় জাস্ট 2m হবে, ল্যামডা ইন্টু আর ডিভাইড বাই 2n, এটাই হবে। এবার যদি ডায়ামিটার বার করি, এটা হলো রেডিয়াস, ডায়ামিটার কি হবে, ব্যাস সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ডি এম স্কোয়ার ইকুয়াল টু কী হবে, অ্যাকচুয়ালি ডিএম স্কোয়ার আসবে মানে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এই টুর সাথে টুটা কেটে যাবে, তাহলে থাকবে 2 ইন্টু 2m প্লাস ওয়ান ল্যামডা আর ডিভাইড বাই এন। এটা হচ্ছে ব্রাইট এর কেসে। আর যদি ডার্কের কেসে সেক্ষেত্রে কী হবে, ডিএম স্কোয়ার ইকুয়াল টু কী আসবে, এখান থেকে একটা 4 মাল্টিপ্লাই করো, তাহলে এখানে 4 হয়ে যাবে, তাহলে এটা আসবে 4m ল্যামডা আর ডিভাইড বাই এন। এটা হচ্ছে ডার্কের কেসে। ঠিক আছে, বোঝা গেল। এইবার যদি এম এর অর্ডার আর এম প্লাস ওয়ান অর্ডার ডার্ক রিংয়ের মধ্যে যদি ডিফারেন্স বার করতে হয়, সাপোজ ডিফারেন্স in diameters between m and m plus 1 dark ring, এরকম একটা কোশ্চেন আছে অ্যাকচুয়ালি, সেজন্য এটা বলে দিচ্ছি। তো সেটা কী হবে, এম প্লাস ওয়ান ডিএম প্লাস ওয়ান হয়ে যাবে, মাইনাস কী হবে, ডিএম হবে। এটা কী হবে, জাস্ট এই ফর্মুলাতে এম এর জায়গায় একবার এম প্লাস ওয়ান বসাও আর এম এর জায়গায় একবার এম বসাও, তাহলে সেটাকে যদি সাবস্ট্রাক্ট করো তাহলে কী হবে, তা এটা স্কোয়ার আছে তার মানে এটাকে এই পাশে একটা রুট হয়ে যাবে, তাহলে বাদ বাকি জিনিসগুলো যেগুলো সব কনস্ট্যান্ট থাকবে, মানে 4 ল্যামডা আর এন এগুলো কনস্ট্যান্ট, শুধুমাত্র এম চেঞ্জ হবে। তাহলে রুটের মধ্যে থাকবে 4 ল্যামডা আর বাই এন root over of m plus 1 minus root m। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি m যত বাড়বে তার যে ডায়ামিটারটা সেটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, এবার এখান থেকে অনেক কিছু ক্যালকুলেট করা যায়, সাপোজ ওয়েভ লেন্থটা ক্যালকুলেট করা যায়, বা ওই ফ্রিঞ্জের উইথটা ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, তো যদি ওয়েভ লেন্থটা ক্যালকুলেট করি, তো সেটার ফর্মুলাটা আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, ওয়েভ লেন্থের ফর্মুলা, wavelength lambda equal to কি আসবে না d of m plus p minus dm
বাই 4 পি আর। এবার পিটা কি জিনিস? পিটা হচ্ছে যে এম আর এম প্লাস পি নাম্বার, এম এর অর্ডার ফ্রিঞ্জ আর এম প্লাস পি, ঠিক আছে? মানে পিটা যে কোনো ইন্টিজার, মানে ধরো একটা বললো যে সেকেন্ড ডার্ক রিংয়ের থেকে ফোর্থ ডার্ক রিংয়ের মধ্যে, তাহলে তাহলে পিটা কী হবে না 2 হবে, ঠিক আছে? এরকমভাবে এটা ক্যালকুলেট করা হবে। আরটা কি? আরটা হচ্ছে যে পিটা হচ্ছে অ্যাকচুয়ালি কাউন্টিং নাম্বার, এটা একটা ইন্টিজার হবে, পিটাকে কাউন্টিং নাম্বার বলে। একটা প্রবলেম করালে এই জিনিসটা ক্লিয়ার হবে। তো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ওয়েভলেন্থ ক্যালকুলেট করার ফর্মুলা, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, বেশ। এবার আমরা একটা প্রবলেম দেখি করা যায় নাকি। কি বলছে প্রবলেমটা? দেখো, প্রবলেমটা বলছে যে ইন এ নিউটন রিং এক্সপেরিমেন্ট the diameter of the mth dark ring is 8 meter, diameter of the m plus fifth ring, দেখো m plus fifth মানে কি? পির ভ্যালু কত? 5, ঠিক আছে? তার ডায়ামিটারগুলো দেওয়া আছে। ইফ দ্য রেডিয়াস অফ কার্ভারেচার অফ দ্য লোয়ার সারফেস দ্য লেন্স ইজ 10 মিটার অ্যান্ড দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট ইউজড। তাহলে আমরা ফর্মুলা কি জানি? এটা কিন্তু ডাইরেক্ট এই ফর্মুলাটা দিয়ে হয়ে যাবে, যেটা এইমাত্র লিখলাম। ল্যামডা ইকুয়াল টু কী হবে না ডি অফ এম প্লাস পি স্কোয়ার মাইনাস ডি অফ এম স্কোয়ার ডিভাইডেড বাই 4 পি আর, ঠিক আছে? এবার এখানে কী কী জিনিসপত্র দেওয়া রয়েছে সেগুলো জাস্ট আমরা সাবস্টিটিউট করে দেবো। তাহলে আমরা কী কী পেয়ে গেছি যে পি ইকুয়াল টু 5, তার কারণ কি এম প্লাস 5 রিং বলেছে, তাহলে পির ভ্যালু কী হবে? 5 হবে। আর কী কী দেওয়া আছে? যে রেডিয়াসটা কী দেওয়া আছে? রেডিয়াস অফ কার্ভেচার মানে হচ্ছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর কী দেওয়া আছে? 10 মিটার। আর কী দেওয়া আছে? যে ডায়ামিটার অফ দ্য এমএথ ডার্ক রিং হচ্ছে 8 মিলিমিটার, তাহলে ডিএম কী আছে? 8 মিলিমিটার। এবার ইউনিট কনভার্সন করতে হবে, তাহলে মিলিমিটারটাকে যদি মিটার করে দিই তাহলে 10⁻³ দিয়ে গুণ করে দিতে হবে, 10⁻³ মিটার। আর কি বলেছে? ডায়ামিটার অফ দ্য এম প্লাস 5 রিং ইজ 12 মিটার, মানে সেটাকে অ্যাকচুয়ালি কি ডি অফ এম প্লাস পি, এটার ভ্যালু কত দেওয়া আছে না 12 মিটার, মানে 12 মিলিমিটার, মানে 12×10⁻³ মিটার। এবার এই ভ্যালুগুলো জাস্ট এখানে পুট করে দিলে খুব ইজিলি চলে আসবে, এটা আর খুব একটা কঠিন কিছু না। তাই এই ভ্যালুগুলো বসিয়ে দাও এখানে। 12×10⁻³ তার হোল স্কোয়ার মাইনাস 8×10⁻³ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, পির ভ্যালু 5 আর এর ভ্যালু 10, ঠিক আছে? এত মিটারে আসবে, তো এটার ভ্যালু ক্যালকুলেট করবে নিজেরা। তো ক্যালকুলেট করলে অলমোস্ট 400×10⁻৯ মিটার আসবে। তো এটাকে 400 ন্যানোমিটার করে দেওয়া হবে। নিয়ার অপশান যেরকম থাকবে, মিটারটা থাকলে মিটার, ন্যানোমিটারটা থাকলে ন্যানোমিটার, ঠিক আছে? এই নিউটন স্ট্রিং থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, ফলে এই ফর্মুলাগুলো বিশেষ করে এই কয়েকটা ফর্মুলা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে আর কি। এই ফর্মুলাটা, এই ল্যামডার ফর্মুলাটা আর এই ডায়ামিটারের মধ্যে যে ডিফারেন্সটা, এই ফর্মুলা তিনটে কিন্তু মাথায় রাখতে হবে। আর এইটা তো এইটা মনে রাখলে এইটা মনে রাখা এমন কিছু কঠিন না, জাস্ট এটাকে রেডিয়াস থেকে ডায়ামিটারে কনভার্ট করে দেয়, ঠিক আছে? বোঝা গেল? তাহলে ইন্টারফারেন্স মোটামুটি হয়ে গিয়েছে। এবার কয়েকটা ইন্টারফেরোমিটার আছে, সেটা আমরা দেখবো। ইন্টারফেরোমিটার ওই মাইক্রোসনিক ইন্টারফেরোমিটার, ফেব্রিকেটেড ইন্টারফেরোমিটার, এবং কিছু ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আসতে দেখেছি, তো সেইগুলো একটা ক্লাসে পড়িয়ে দেবো আর কি।
তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে দেখে নাও, নিউটনস রিং বা ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন যেহেতু পড়ানো হলো এই পর্যন্ত, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। ঠিক আছে, কারো কোনো অসুবিধা নেই তো? এই ফর্মুলাগুলো একবার দেখে নেবে আর কি। আর যার কাছে বাড়িতে যে অপটিক্সের বই থাকুক না কেন, তার ওই এক্সারসাইজের পিছনে যে এমসিকিউগুলো আছে সেগুলো তো করার চেষ্টা করবে, যে এই ফর্মুলাগুলো দিয়ে হচ্ছে কিনা, বা আরও কিছু অ্যাডিশনাল জিনিসপত্র হচ্ছে কিনা এটা জানতে হচ্ছে কিনা এটা একবার দেখবে। যদি মনে হয় যে না কোনো পোর্শনটা আরেকবার একটু বলতে হবে, সেটা আমাকে নেক্সট ক্লাসে বলবে যে এই কোশ্চেনগুলো হচ্ছে না, বা এই জিনিসটা আরেকবার একটু বলতে হবে, তো সেটা আর কি করিয়ে দেওয়া হবে। তো নেক্সট আমরা ডিফ্রাকশান একটুখানি শুরু করব। তো ডিফ্রাকশানের পুরোটা করার দরকার নেই, কারণ ডিফ্রাকশানের অ্যাকচুয়ালি দুটো চ্যাপ্টার আছে, তো দুটো চ্যাপ্টারের সবগুলো থেকে দেখলাম সব ডিটেলস অতটা কোশ্চেন আসছে না, তো যে যে জায়গাগুলো আসছে সেইগুলোই আমি একটু রাফলি কভার করে দেওয়ার চেষ্টা করব। তা প্রথম দেখো, ইন্টারফেরোমিটারটা আমি আপাতত ক্লাসে রাখিনি, ওটা পরের দিন করাবো। তো প্রথম কথা হচ্ছে ডিফ্রাকশন কাকে বলে। তো ডিফ্রাকশন হচ্ছে যে একটা লাইট সোজা পথে যেতে গিয়ে না অন্যান্য অবস্ট্যাকেলের ধরুন লাইটের যে পাথটা যে ডেভিয়েট করবে, ঠিক আছে, সেইটাকেই আমরা ডিফ্রাকশন বলি। মানে ধরো ওই বেন্ডিং অফ লাইট, স্প্রেডিং অফ লাইট, ঠিক আছে। এটা কী হবে না, যদি লাইট এর পথে কোনো অবস্ট্যাকেল থাকে, ঠিক আছে, বা কোনো ন্যারো ওপেনিং থাকে, কোনো সিটের মধ্যে দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যে চেঞ্জটা হবে সেটা অ্যাকচুয়ালি ডিফ্রাকশন বলবো। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ইন্টারফারেন্সই, কিন্তু সুপারপজিশন অফ টু ডিস্টিংক্ট ওয়েভ হবে। ঠিক আছে, দুটো সোর্সের থেকে আসবে। ঠিক আছে, তো যে তো সেম ওয়েভ ফ্রন্ট থাকবে, তার ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনের যে ওয়েভগুলো থাকবে তারা সুপার ইম্পোজ করে, মানে একটা আর একটার ঘাড়ের উপরে পড়লো, সে আউট অফ ফেজ হতে পারে, সেম ফেজ হতে পারে। মানে আউট অফ ফেজ মানে ধরো ওই আগেরটা যেমন বলছিলাম যে λ/2 পাথ ডিফারেন্স অ্যাড হলো, বা সরি সেম ফেজ হলে λ/2 অ্যাড হলো, আউট অফ ফেজ হলে λ/2 মাইনাস λ/2 হয়ে গেল। তো সেই ক্ষেত্রে সেটাও এক ধরনের সুপার পজিশন। তো সেই সুপার পজিশনগুলো হবে ডিফারেন্ট পার্ট অফ সেম ওয়েভ ফ্রন্ট হবে। ঠিক আছে, তাহলে সেখানে আইদার এখানেও কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ এরকম হতেই পারে। ঠিক আছে, তো এবার ব্যাপারটা হচ্ছে যে সবসময় দুটো সোর্স থাকলেই ইন্টারফারেন্স হলে কি ডিফ্রাকশন হবে? তো অ্যান্সার ইজ নো। কারণ ডিফ্রাকশন কখন হবে, যে না যে ওই যে ডিফ্রাকশানের যে এলিমেন্টটা হবে সেইটার ডাইমেনশন যখন ওয়েভলেন্থ অফ লাইটের সাথে সমান সমান হবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডিফ্রাকশন হবে। ওই যে এক্স রে ডিফ্রাকশন তো খুব ফেমাস। মানে ধরো একটা স্যাম্পেল বানানো হলো, সেটা সবার আগে যে ক্যারেক্টারাইজেশনটা করা হয় এটা হচ্ছে এক্স রে ডিফ্রাকশন। ঠিক আছে, একটা সলিড স্যাম্পেল। তো এক্স রে ডিফ্রাকশন কখন করা যাবে না, সেটার যে ওয়েভ লেন্থটা হবে সেটা যদি এক্স রে ওয়েভ লেন্থের সাথে ওই যে দুটো ধরো ল্যাটিস প্যারামিটার যেটা হয়, ঠিক আছে, সেটা যদি ওই এক্স রে ওয়েভ লেন্থের সাথে সমান হয়ে যায়, তবেই সেটা একটা ডিফ্রাকশন দেখাবে। তাহলে ডিফ্রাকশন কিন্তু সবসময় নাও হতে পারে। তো কখন হবে, তখনই হবে যখন যে ওই যে এলিমেন্টটার দ্বারা ডিফ্রাকশন হচ্ছে তার যে ডাইমেনশনটা হবে সেটা কি হবে না, ওই যে ইনসিডেন্ট লাইটটা এলো তার ওয়েভলেন্থের সাথে কম্পারেবল হবে। ঠিক আছে, যেমন ধরো এক্স রে ওয়েভলেন্থ কী হয়, অ্যাংস্ট্রম অর্ডারে। তাহলে এমন অবজেক্টকেই এক্স রে ডিফ্রাকশন দিয়ে আইডেন্টিফাই করা যাবে যার ল্যাটিস প্যারামিটারটা অ্যাংস্ট্রম অর্ডার। হ্যাঁ, সে একটু 19-20 হলে কিছু যায় আসে না, কিন্তু এই অর্ডার অফ ম্যাগনিচিউডটা সেম থাকতে হবে। এটা যদি অ্যাংস্ট্রম অর্ডারে হয় তবেই এক্স রে দ্বারা এটাকে ডিটেক্ট করা যাবে, নাহলে করা যাবে। তো এটা হচ্ছে মূল আইডিয়া ডিফ্রাকশনের। এবার ডিফ্রাকশন অনেক 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 টাইপের ডিফ্রাকশন হতে পারে। সিঙ্গেল স্লিট হতে পারে, ডবল স্লিট হতে পারে, ঠিক আছে, বা গ্রেটিংয়ের থেকে হতে পারে। তো সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন কেমন হবে না, বোঝা যাচ্ছে যে লাইট একটা সিঙ্গেল ন্যারো উইন্ডো দিয়ে পাস করবে, সেখান থেকে বেরিয়ে স্প্রেড আউট হবে। ঠিক আছে, স্ক্রিনে আমরা কি দেখতে পাবো, একটা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাবো, আর অনেকগুলো অল্টারনেটিং ডার্ক এবং ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাবো। ঠিক আছে, সেভারাল ডিমার মানে হচ্ছে যে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ পাবো সেটাই সব থেকে উজ্জ্বল হবে, বাকি যে ব্রাইটগুলো পাবো সেগুলো একটু ডাল হবে, সেই জন্য ডিমার বলা হয়েছে, ডিমার অল্টারনেটিং ডার্ক অ্যান্ড ব্রাইট ফ্রিঞ্জেস। ঠিক আছে,
যেটা হলো সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন। যে ডবল স্লিট ডিফ্রাকশন কী হবে, এটা ওই ইয়াংস এক্সপেরিমেন্টে ওই একটু আগে যেটা করা হয়েছিল, যে একটা সোর্স থাকবে এস, সেখান থেকে দুটো S1 S2 করে দুটো ভার্চুয়াল সোর্স বানানো হবে, ঠিক আছে। তাহলে দুটো স্লিটের মধ্যে যদি লাইটটা পাস হবে, তাহলে এখানে সিরিজ অফ ইকুয়ালি স্প্লেসড ব্রাইট অ্যান্ড ডার্ক ব্যান্ড হবে। মানে অ্যাকচুয়ালি এটা ইন্টারফারেন্সই হবে, কনস্ট্রাকটিভ হতে পারে বা ডিস্ট্রাকটিভ হতে পারে। তাহলে দুটো ডিফারেন্ট বিম হবে, একটা S1 দিয়ে যাবে, একটা S2 দিয়ে যাবে। তাহলে সেই দুটো গিয়ে যে ইন্টারফারেন্স প্যাটার্ন হবে, এটা যদি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় তাহলে সেখানে একটা ব্রাইট ফ্রিঞ্জ হবে, আর যদি ডিস্ট্রাকটিভ হয় তাহলে সেখানে একটা ডার্ক ফ্রিঞ্জ হবে। তো সেটা ইকুয়ালি স্পেসড হবে, ঠিক আছে। আর হচ্ছে গ্রেটিং। তো গ্রেটিংটা একটা নতুন জিনিস, সেটা কি মানে অনেকগুলো প্যারালাল স্লিট থাকবে, ঠিক আছে। যে একটা সারফেসে থাকবে যেগুলো অনেকগুলো স্লিট থাকবে, স্লিট বা লাইন যেগুলো প্যারালালি ইকুই স্পেসড হবে, ঠিক আছে। তো সেইগুলো সেখান থেকে লাইটগুলো যে রিফ্র্যাক্ট হবে, এটা একটা স্পেকট্রাম টাইপের হবে, ইকুয়ালি স্পেসড ব্রাইট ডার্ক এরকম হতে হতে অনেক দূর পর্যন্ত যাবে, ঠিক আছে। তাহলে ইচ ওয়েভলেন্থ রিফ্রাক্টস এ ডিফারেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। মানে ধরো একটা স্লিট থেকে যে লাইটটা যে অ্যাঙ্গেলে যাবে, পরের স্লিট থেকে লাইটের যে ডিফ্রাকশন হবে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কালার টু কালার ওটা ভ্যারি করবে, কারণ প্রতিটা কালারের যে লাইটের যে কালার, তার স্পিড এক এক রকম। তাহলে একটা যদি এক একটা অ্যাঙ্গেলে যায়, তাহলে সেটা সাদা না হয়ে বিভিন্ন কালার টাইপের হয়ে যাবে, কালার ফ্রিঞ্জ পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে যে না, সেপারেটিং লাইটটা কী হবে, কম্পোনেন্ট কালার অনুযায়ী ভাগ হয়ে যাবে। যদি হোয়াইট লাইট হয় তাহলে আমরা সব কটা কালার, লাল থেকে শুরু করে ভায়োলেট অবধি সবগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, এবার এই সিঙ্গেল স্লিট ডিফ্রাকশনের যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা, সেটা একবার একটুখানি সংক্ষেপে বলে দিই। সিঙ্গেল স্লিট ডিফ্রাকশনের যে খুবই সিম্পল, যে এ সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা হবে, এইটা দিয়ে সব অঙ্কগুলো হয়ে যাবে আর কি। এখানে এটা কি, এটা হচ্ছে উইথ অফ দ্য স্লিট, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য এম এর ডার্ক ফ্রিঞ্জ, মানে এখানে অ্যাঙ্গেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ল্যামডাটা ওয়েভলেন্থ অফ লাইট, আর এমটা হচ্ছে অর্ডার অফ মিনিমাম, ঠিক আছে। এটা হচ্ছে কন্ডিশন অফ মিনিমাম আর কি, ঠিক আছে। ম্যাক্সিমামটাও সিমিলারলি করা যেতে পারে, তো এখানে আমরা মিনিমামটা কনসিডার করবো, কারণ দেখো যদি ডার্ক ফ্রিঞ্জের পজিশনগুলো আইডেন্টিফাই করতে পারি, তাহলে এটা ঠিক নেক্সটটা ব্রাইট হবে। তাহলে যে কোনো একটা আইডেন্টিফাই করা গেলে যে কোথায় আমাদের সেন্ট্রাল ডার্ক ফ্রিঞ্জ হলো, তাহলে তার করেসপন্ডিং নেক্সটটা হবে ব্রাইট। ফলে এক্ষেত্রে ওই জন্য মিনিমা কন্ডিশনটা দিয়েই সব অঙ্কগুলো করা যাবে। সেই জন্য এই একটা কন্ডিশনই এখানে মেনশন করা হয়েছে, যে এ সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবে, যে উইথ অফ দ্য স্লিট আর অ্যাঙ্গেল অফ দ্য ডার্ক ফ্রিঞ্জ, এই দুটো আমাদের নেসেসারি। আর হচ্ছে যে ওয়েভলেন্থ অফ লাইট, ঠিক আছে। তো উইথ অফ দ্য স্লিটে মানে যেটা হবে, সেটা কিন্তু কম্পারেবল টু ওয়েভলেন্থ হবে, তবেই আমাদের ডিফ্রাকশনটা দেখতে পাবো, ঠিক আছে। আরও কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? তাহলে পরের দিন আমরা যেটা করবো, সেটা হচ্ছে যে ডবল স্লিট ডিফ্রাকশন সেটা করবো। ডবল স্লিটের ওই ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, ওইখান থেকে কয়েকটা কোশ্চেন এসেছে দেখলাম। ডবল স্লিট ডিফ্রাকশনের ওইখান থেকে আচ্ছা, গ্রেটিংয়ে আর হচ্ছে রিজলভিং পাওয়ার অফ গ্রেটিং, এই দুটো জিনিসই একটু ইম্পর্ট্যান্ট। বাকি জিনিসগুলো খুব একটা দরকার নেই, অত ডেরিভেশন ওখান থেকে খুব একটা কোশ্চেন আসেও না। আচ্ছা, ওই মিসিং অর্ডার টর্ডার ওইগুলো একবার জাস্ট ব্রিফলি বলে চলে যাবো আর কি। তারপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট বাকি রয়ে থাকবে, এটা হচ্ছে পোলারাইজেশন অফ লাইট। তো ওই ডিফ্রাকশন আর ওই ইন্টারফেরোমিটার আর একটা ক্লাসে শেষ হয়ে যাবে, তারপরে আমরা পোলারাইজেশন ওই পার্টটা শুরু করবো। তাহলে মোটামুটি দুটো দুটো ক্লাসে মোটামুটি অপটিক্সের পুরো সিলেবাসটা শেষ হয়ে যাবে। ইন বিটুইন তোমরা যে ওই মক টেস্টটা দেওয়া হচ্ছে সেই কোশ্চেনগুলো সলভ করবে। আর যদি মনে হয় যে ওটা ক্লাসে সলভ করে দিতে হবে, তাহলে সেটা আমাকে বলবে, তাহলে সেটার জন্য একটা ক্লাসে আর কি ওই জিনিসটা সলভ করে দেওয়া হবে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার মক টেস্টের কোশ্চেনটা আরেকবার একটু যদি গ্রুপে দেন, তখন আমি জয়েন হইনি তো, নতুন আমি না, ভর্তি হয়েছি, তো একটু দিলে আচ্ছা খুব বেশ, ভালো হয়। ঠিক আছে, আমি ওটা আরেকবার
বলে দিচ্ছি, আমি তো অ্যাকচুয়ালি সপ্তাহখানেক আগেই পাঠিয়েছি। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি ওদেরকে পাঠিয়ে দেবো। তো ওটা অ্যাকচুয়ালি নিজেরা আগে একটু সলভ করবে, হ্যাঁ, তার যে যে প্রবলেমগুলো আটকে যাচ্ছে সেটা বললে ভালো হয়। নাহলে সবগুলো কোশ্চেন করলে কী হবে, আননেসারিলি সময় নষ্ট হবে। নিজেদের মধ্যে ডিসকাস করবে যে কে কোনটা পেরেছে বা কীভাবে করেছে। হ্যাঁ, কিছু কিছু প্রবলেম দেখবে অলরেডি ক্লাসে করানোই আছে। হ্যাঁ, আর যদি না থাকে, এরকম কোনো প্রবলেম মনে হয় যে না হচ্ছে না, তো সেইগুলো বলবে, আমি সেগুলো ক্লাসে ডিসকাস করবো। স্যার হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার স্যার বলছি যে আমিও নতুন জয়েন হয়েছি, কোন হ্যাঁ, টপিক হয়েছে স্যার আপডেট? আগে বলতে গেলে ওই ইলেকট্রিসিটি মেকানিজমের পার্টটা হয়ে গেছে, মডার্ন ফিজিক্স হয়ে গেছে, আর কি হয়েছে, আর ওই হিট থার্মোডাইনামিক্স, সাউন্ড ওয়েভ অসিলেশন আর এই অপটিক্স এখন চলছে। তো এর পরে বাকি আছে হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, আর ওই সলিড স্টেট ফিজিক্সের ওইখানে কিছুটা পোর্শন, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ওইটার সাথে রিলেটেড যেগুলো, আর ইলেকট্রনিক্স, এই কয়েকটা টপিক বাকি আছে। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, ওই আপনার কাছে সিলেবাস আছে আপনার কাছে? সিলেবাসটা দেখছি। হ্যাঁ, বলো। ওই ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ওখানে ওই মানে শেষের ওই 7, 8, 9টা বাকি আছে আর কি। ওই 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, ওই যেটা কারেন্ট ইলেকট্রিসিটির ব্যাপার। ও আচ্ছা আচ্ছা, ওইখানে তো ওই কারশফস ল, এলার সার্কিট, ওইটা তো। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলছি ওই কারশফস ল, তারপরে এলার সার্কিট, এইগুলো তো। হ্যাঁ, হ্যাঁ, ওই 7, 8 নয়, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, তিনটে, ওই ওই আচ্ছা, জায়গাটা বেশ একটু বেশ। বাকি আছে। আচ্ছা, বেশ বেশ, ওইগুলো আমি ভাবছিলাম ইলেকট্রনিক্সের সাথে ইয়ে করে দেবো। ঠিক আছে, ওটা তাহলে দেখছি, ওটা এই টপিকটা ও হয়ে গেল এই আচ্ছা, শেষ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হুম হুম। তো অপটিক্সে দেখো মোটামুটি হুম, হুম। হয়েই গেছে। আচ্ছা আহ, হ্যাঁ, স্যার, যারা তাহলে নতুন আমরা ভর্তি হলাম, মানে নতুন জয়েন করলাম, মানে যে টপিকগুলো শেষ হয়ে গেছে ওগুলো কি পরে আর রিভিশন হবে না? দেখো যদি সময় পাই তাহলে করিয়ে দেবো, but কতটা সময় পাবো বুঝতে পারছি না। তোমরা এক কাজ করবে, ইন বিটুইন আগের ক্লাসের নোটগুলো কালেক্ট করবে, ঠিক আছে, আর ওই মক টেস্টের কোশ্চেনগুলো সলভ করবে, ঠিক আছে, নিজে নিজে। তাহলে একটুখানি আইডিয়া হবে। আর যদি কোনো স্পেসিফিক টপিকের প্রবলেম থাকে তো সেটা বললে আমি ক্লাস করিয়ে দেবো। তো যেমন আগেও আমাকে অনেকে বলেছিল যে ওই কাইনেটিক থিওরি অফ গ্যাসের, তো সেটা কিন্তু আমি আলাদা করে ক্লাস করিয়েছিলাম। তো সেরকম যদি হয় তো আমাকে একটু আগে থেকে জানাতে হবে, তাহলে আমি সেই মতো করে দেবো। তো আগে যেটা করতে হবে, পুরো সিলেবাসটা একবার কভার করে তারপরে যার যেখানে কোথাও সমস্যা থাকলে সেইগুলো আর কি কভার করতে হবে। হ্যালো ঠিক স্যার। আছে। হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ, তো বলছি তাহলে আমরা কি প্রিভিয়াস নোটস আর ভিডিও রেকর্ডিং গুলো অ্যাপসে সব পেয়ে যাবো? হ্যাঁ, রেকর্ডিং তো অলরেডি সব পেয়ে যাবে, নোটসগুলো পেয়ে যাবে। তোমাদের অ্যাপটা এখন চলছে কিনা আমি জানি না। যদি না চলে তোমরা ওই কথা বলবে ওদের সাথে, ওই যারা আর কি ওই ওগুলো হ্যান্ডেল করে আর কি। হ্যাঁ, বলবে নোটসগুলো তো পেয়েই যাবে, কারণ অ্যাপসটা ওগুলো সব। ঠিকঠাক চলছে না। অ্যাপসটাই ঠিকঠাক মানে 11 12 এর কিছুই পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র 9 10 বেসিক সেগুলো সব পাওয়া যাচ্ছে। তো তবুও সেটা অনলাইন মানে ওয়েবসাইট থেকে ঢুকতে হচ্ছে, অ্যাপসে কিছুই ঠিকঠাক করে খুলছে না। আর ইলেভেন আচ্ছা, টুয়েলভ এর ওটা। কিছুই ওখানে দেওয়া নেই। আচ্ছা, ওই অ্যাপে কিছু একটা সমস্যা হচ্ছিল আমি শুনেছি। তো সেটা আশা হ্যাঁ করি ঠিক স্যার। হয়ে যাবে। স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার, বলছিলাম যে স্যার যদি আপাতত আমাদের গ্রুপের পিডিএফ গুলো দিয়ে দেন তাহলে আমরা প্রিন্ট করে নিতে পারি আর কি স্যার। ঠিক আছে। হ্যাঁ, পিডিএফগুলো তো পেয়েই যাবে। ঠিক আছে, ওটা আমি বলছি যাতে আগের ক্লাসের নোটগুলো, বা তোমরা আগে যারা ক্লাস করেছো তাদের থেকেও কালেক্ট করে নিতে পারো, ওদের কাছেও থাকবে। হ্যাঁ, তাহলে চ্যাপ্টার ওয়াইজ সেগুলো কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে স্যার। আর এই অপটিক্সের মোটামুটি হয়ে গেছে, শুধুমাত্র ডিফ্রাকশনের লাস্ট পার্টটা বাকি আছে, পোলারাইজেশন বাকি আছে। এটা আশা করি আর একটা ক্লাসে হয়ে যাবে। তারপরে ওই ইলেকট্রিসিটির ওই ওই একটা পোর্শন বাকি আছে।
আর দিকে মেকানিক্সটা পুরোটা বাকি আছে, আর ইলেকট্রনিক্সটা পুরোটা বাকি আছে, আর মডার্ন ফিজিক্সের ক্লাস্টার পার্টটা বাকি, যেমন ধর ওই লেজার, তারপরে ক্রিস্টাল স্ট্রাকচার, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, এই ছোটো পার্টগুলো কয়েকটা বাকি আছে। তো আশা করি হয়ে যাবে এগুলো। স্যার স্যার কোয়ান্টাম সলিড স্টেট ওই জায়গাটা হয়ে গেছে? কোয়ান্টাম হয়ে গেছে মডার্ন নিউক্লিয়ার? ফিজিক্সের মধ্যে, না নিউক্লিয়ারটা হয়নি। ওখান থেকে ওই শুরুর দিক থেকে হয়ে গেছে এক্স রেস, প্ল্যাঙ্ক হাইপোথেসিস, হাইড্রোজেন অ্যাটম, হ্যাঁ এইগুলো হয়ে গেছে। তো ওই রোটেশনাল স্পেকট্রা ওইগুলো স্যার অনেক হয়নি। অনেক কিছু হয়ে গেছে স্যার আমাদের। স্যার কোয়ান্টামের তো সবকিছু হয় না। কোয়ান্টামের কি বাকি আছে? হাইড্রোজেন অ্যাটম স্যার, টু ইলেকট্রন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম হয়ে গেছে ভালো করে দেখে। স্যার স্ফেরিক্যাল হারমোনিক, স্ফেরিক্যাল হারমোনিক প্যারিটি, তোমরা তারপর করবে? স্যার এই টাইম ইন্ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি, জিমান এফেক্ট, স্টার্ক ইফেক্ট, ওগুলো তো স্যার ওইখানটা সবটাই বাকি হুম, আছে স্যার। ওই পাওয়ারটারবেশনটা বাকি রেখেছিলাম, কারণ ওইখান থেকে খুব একটা কোশ্চেন আমি দেখিনি। ঠিক আছে, করিয়ে দেবো। তো হাইড্রোজেন অ্যাটম কিন্তু আমি করিয়েছি, স্ফেরিক্যাল হারমোনিক্সটা করাইনি, কারণ স্ফেরিক্যাল হারমোনিক্সটা আর কি হাইড্রোজেন স্যার ওই আহ, প্রথমে দেখো শুরুটা স্ফেরিক্যাল একটুখানি হয়েছে হারমোনিক্স, স্যার, বাকি তো হ্যাঁ দেখো স্ফেরিক্যাল হারমোনিক্স যদি স্কিপ ওই করতে চাও করতেই পারো, আমি ক্লাসে তার জন্য করিয়ে দেবো। কিন্তু যারা ধরো মানে অনার্স ছিল তাদের ক্ষেত্রে কিন্তু স্ফেরিক্যাল হারমোনিক্স করাটা খুব একটা ইজি হবে না, ওই জন্য আমি ওই পার্টটা তখন রাখিনি। ঠিক আছে, যখন বলছো আমি আরেকবার করিয়ে দিই। তারপর স্যার এই জায়গাগুলো ওই কমিউটেশন রিলেশন, এক্সপেকটেশন ভ্যালু নির্ণয় করা, আচ্ছা, আইগেন ভ্যালু আইগেন স্টেট বার করা, এইগুলো স্যার ইম্পর্টেন্ট, এইগুলো সবই সিলেবাসে রয়েছে, তো মেনশন করা আছে। বেশ বেশ। ঠিক আছে, তাহলে এই পার্টটাও একটু দেখতে হবে। বলছি স্যার, আপনার ক্লাস তাহলে সপ্তাহে কদিন হবে? আগের সপ্তাহে তো আপনার ক্লাস মোটে একদিন করেছি। না কেন, এ আগের সপ্তাহে সপ্তাহে আমি কদিন? দুটো ক্লাস, আগের সপ্তাহে আমি আমি দুটো ক্লাস তবে নিয়েছি। আমি যেদিন নতুন জয়েন করেছি তারপরে একটা হয়েছে আর কি। ও সেটা বলতে পারবো না, আমি সোমবার আর বুধবার ক্লাসটা করাই। ঠিক আছে, তো এরকমই হবে আর কি। সোমবার আর বুধবার। হ্যাঁ, আমাকে বলেছিল 4 দিন হবে ক্লাস। এবার না সেটা আমি ঠিক জানি না, তোমাদের সাথে কথা বলে নেবে। আমি অ্যাকচুয়ালি দুদিনই ক্লাস করাই। ঠিক আছে, ঠিক আছে। আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা এখানেই এন্ড করছি, নেক্সট ক্লাসে আমরা বাকি জিনিসগুলো কন্টিনিউ করব।